আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাধারণ জ্ঞান বিগত সালের প্রশ্ন সলভের দ্বিতীয় ক্লাস এবং আজকের ক্লাসেও আমরা বিগত সালে 2020-21 সালের একটি বিশেষ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের প্রশ্ন সলভ করব এবং আমরা আজকের ক্লাসে দেখব যে কিভাবে মজায় মজায় সাধারণ জ্ঞান সলভ করতে হবে, সাধারণ জ্ঞানটা কিভাবে আত্মস্থ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় আসলে কিভাবে উত্তরটা করতে হবে। এইচএসসি 24, 25, 26 কিংবা সেকেন্ড টাইমার সবার জন্য আজকের যে টপিকগুলো আমি কোশ্চেন থেকে বাছাই করেছি সবগুলো ইম্পর্টেন্ট। শুধু কোশ্চেন সলভ না, আজকের এই ক্লাসে আমি কিন্তু ধরে ধরে বলে দিব কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সামনে। সো যারাই দেখছো সবার প্রথম কাজ হচ্ছে ক্লাসটা শেয়ার করো এবং পোস্টে একটা রিয়েক্ট দাও। যখনই দেখবা একটা রিয়েক্ট দাও, কমেন্টে লিখো @highlight। যতবার আজকে শেয়ার করো, যত বেশি শেয়ার করবা তোমাদেরকে ক্লাসের পিডিএফটা, এই ব্যাখ্যার পিডিএফটা ফ্রিতে দেওয়া হবে। দেখা যাক কতটুকু। সো তোমাদের সাথে সাথে আমিও শেয়ার করে দিচ্ছি। সো ক্লাসটা কিন্তু এইচএসসি 24, 25, 26 সেকেন্ড টাইমার সবার জন্য। এইচএসসি 24-এর কিন্তু রেজাল্ট রুটিন দিয়ে দিয়েছে। 11 সেপ্টেম্বর থেকে পুনরায় আবার পরীক্ষা শুরু হবে যথারীতি। সো প্রথমত তোমরা এইচএসসির প্রিপারেশন 1, 2, 5% বাকি থাকলো সেটা নিবা, অ্যান্ড পাশাপাশি অ্যাডমিশনের এই একটা দুইটা ক্লাস করলে বাকিরা কিন্তু করে এগিয়ে যাচ্ছে, তুমিও কিন্তু একটু এটার মধ্যে প্রবেশ করবা। সো সাধারণ জ্ঞানের এই ক্লাসটাতে যারা যারা দেখবা এই ফ্রি ক্লাসটা, সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ মেনশন হলে ডেফিনেটলি এরকম আরও 10টা ক্লাস পাবা। সো আমি দেখি কারা কারা রিয়েক্ট দিচ্ছ, কমেন্টে @highlight লিখছো এবং শেয়ার করছো। একটু কাইন্ডলি আমি দেখে নিব। হ্যাঁ, কমেন্টে সবাই একটু কাইন্ডলি এটা করে দাও। 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগবে। এই যে @HIGLIGHT হাইলাইট, কোনো গ্যাপ হবে না, এটা এইচটা ছোট হাতের হবে, স্মল লেটারে হবে। সো এটা একটু লিখে দাও। সো আমি একটু শেয়ার করে দিচ্ছি আমার পেইড গ্রুপে। যথারীতি আজকে আমরা দেখবো যে কোন কোন প্রশ্নগুলো 20-21 সালে এসেছিল এবং কি টাইপের প্রশ্ন সামনের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং আসতে পারে। এইচএসসি 24, 25, 26 সবাই একটু রিয়েক্ট দিয়ে দাও। ওকে, আমিও তোমাদের মতো শেয়ার করে দিচ্ছি। আর আমার কথা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানিয়ে দাও। আর এই ক্লাসগুলো যদি তোমার আইডিতে শেয়ার করে রাখো, ধরো আমি 10টা ক্লাস নিলাম এরকম বিগত সালের প্রশ্ন সলভ, তুমি অ্যাডমিশন শুরুতে যে যখনই শুরু করো তুমি তোমার টাইমলাইন থেকে এই ক্লাসগুলো আরেকবার দেখবা, তোমার মনে থাকবে যে আমার না এই ক্লাসগুলো করার কথা, টাইমলাইন থেকে দেখলে মনে থাকবে। তাই নিজের সংরক্ষণে রাখার জন্য শেয়ার করে দাও নিজের টাইমলাইনে, বিভিন্ন ফেসবুকের গ্রুপে, ফ্রেন্ডদেরকে। আর মেনশন করো যত বড় ফ্রেন্ড, সর্বোচ্চ মেনশন দেখি কে করো আজকে। ওকে, আমিও শেয়ার করে দিচ্ছি। ওকে, ডান ডান ডান। ওকে ওকে, আমাকে 1টা মিনিট সময় দিও। আর পেইড ব্যাচের এখানে কারা কারা আসো একটু কমেন্ট করে জানাও যে পেইড ব্যাচের কে কে আসো, একটু দেখি। আমি দেখতে চাই কারা কারা আসো। তোমাদেরকে বলেছিলাম ফ্রি ক্লাসটাও করবা, তোমার অস্তিত্ব জানান দাও। ওকে, দেখতে চাই কারা কারা আসো সবাই। আমি একটু শেয়ার করে দিতে হবে, আমার একটু শেয়ার করে দিতে হবে। সবাই একটু শেয়ারটা করে দাও। ওকে, আচ্ছা। ওকে, আমার মোটামুটি শেয়ার করা ডান। সো কারা কারা আসো দেখতে পাচ্ছি। ওকে, পেইড ব্যাচ থেকে অনেকেই আসো, নামগুলো একটু বেশি পরিচিত মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমার মোটামুটি বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা ডান। এবার যথারীতি আমি আর কথা না বলে ক্লাসটা শুরু করি। তো তোমরা কে কোন জেলা থেকে দেখছো এটা একটু জানিও। কার কোন জেলা আমি দেখতে চাই, কোন জেলার স্টুডেন্টরা সবচেয়ে বেশি আমার এখানে ক্লাস করছে। ওকে, অলরাইট, আমাদের ক্লাস সব ঠিকঠাক আছে। ওকে, সো আজকে আমাদের বিগত সালের প্রশ্ন সলভ। আমি এর আগে একটা ক্লাস নিয়েছি, তোমরা যারা করোনি আমার এই ইউটিউবে দেখে থাকলে একটু নিচে স্ক্রল করলে দেখবা যে প্রশ্ন সলভের প্রথম ক্লাস। আজকে হচ্ছে টাইটেল থেকে বুঝতে পারছো আমাদের দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, সো মাত্র 7টা শেয়ার, মাত্র 7টা শেয়ার, দিস ব্যাড। ওকে, আর অনেকেই কোর্সের মডিউলের কথা জানতে চাইবে, আমি এটা দিয়ে রাখি আগেই। ওকে, ওকে, ডান। পঞ্চগড় থেকে আছে, গাইবান্ধা থেকে দিনাজপুর, উগান্ডা জেলা থেকে অর্পণ চৌধুরী আছে। অর্পণ কি অবস্থা? চাঁদপুর থেকে দেখছে, জামালপুর, লালমনিরহাট, প্রায় সকল জেলা থেকে দেখছে। আচ্ছা, দেখতে দেখতে আমরা যেহেতু সকল জেলা থেকে দেখতে পাচ্ছি, তাহলে আর
দেরি না করে চলো বিসমিল্লাহ শুরু করে দিই। খাতাগুলো নিয়ে বসবা এবং প্রচণ্ড মনোযোগ দিবা যাতে সলভগুলো একটু বুঝতে পারো। শুধু বসে বসে ভিডিও যাতে না দেখো, ক্লাসটা যাতে বুঝতে পারো যে না আসলে কীরকমভাবে বিগত সালের প্রশ্ন সলভ করতে হবে। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শেয়ার কিন্তু খুবই কম, শেয়ার কম, তাহলে তোমরা পিডিএফ এবং ক্লাসের বিভিন্ন নোট আর এরকম ফ্রি ক্লাস পাবা না যদি শেয়ার বেশি না থাকে। আচ্ছা, আমাদের 2020-21 সালের 20-21 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে, যেটা কিনা বর্তমানে কলা বিজ্ঞান এবং আইন যে অনুষদরা রয়েছে, সো সামাজিক বিজ্ঞান যে অনুষদরা রয়েছে, সেটার 20-21 সালে সাধারণ জ্ঞানের আজকে মোটামুটি আমরা কয়েকটা প্রশ্ন সলভ করবো। সো মাথায় রাখবা যে কোন সালের প্রশ্ন। এর আগে কিন্তু আমরা 2023-24, 22-23, 21-22 থেকেও সলভ করেছি, এইবার 20-21 থেকেও সলভ করি। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করবো, রাজশাহী, চট্টগ্রামের, গুচ্ছের, মেডিকেলের, বিউপির, আমরা কিন্তু সবই সলভ করবো এই পেজে, এই ইউটিউবে। সো যারা ফলোদন্ডি দিয়ে রাখো, সাবস্ক্রাইব না করলে করে রাখো। প্রথম প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ঠিক আছে, এটা 20-21 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। তো এটার জের ধরে আমি একটা কথা বলতে চাই, তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমরা, আমি মোটামুটি হলফ করে বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় টপিক থেকে একটা কিংবা দুইটা প্রশ্ন আসতে পারে। কি টাইপের প্রশ্ন আসতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভিন্ন বিষয়, প্রথম অনুষদ, প্রথম শিক্ষক, তারপর বিভিন্ন ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাস্কর্য রয়েছে, তারপর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিখ্যাত যে ব্যক্তিরা, ঠিক আছে, এবং এই টাইপের প্রশ্ন আসতে পারে। এবং বর্তমানে রিসেন্ট বিভিন্ন ইস্যু থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেমন গত একটা প্রশ্ন এসেছিল যে কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা মেলা হয়েছে, সেটাও কিন্তু একটা প্রশ্ন এসেছিল। সো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রশ্ন আসবে না, এরকমটা কখনোই হয় না। তাই এই টপিকটা পড়লে তোমাদের একটা প্রশ্ন কমন পড়বে এবং আমার পেইড ব্যাচে এইটাকে একদম ধরে ধরে চুলচেরা বিশ্লেষণ করবে এবং যা পড়াবো এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে। সো এইটা একটু উত্তর করো, দেখি যে কে উত্তর করতে পারো সঠিক উত্তর। আমি দেখবো যে কে আজকে এটা সঠিক উত্তর করতে পারো। ডিউতে কি সেকেন্ড টাইম হবে এটা এখনো শিওর না, এটা দেখা যাক কি হয় সামনে। সবাই বলতেছো নওয়াব আলী চৌধুরী। আর কোনো উত্তর? কুবরাতু আইমুন, চাঁদপুরের, আমার চাঁদপুরের অনেকেই আসো। আচ্ছা, যারা যারা মেনশন দিবা, তুমি দেখো যে তোমার কোন ফ্রেন্ডগুলো এরকম ক্লাস করতে আগ্রহী, বিশ্ববিদ্যালয়ের জন্য আগ্রহী, তুমি 2 জন 3 জন 5 জনকে একটু মেনশন দাও আগামী 30 সেকেন্ডের মধ্যে। যারা মেনশন দিবা তোমাদের নামগুলো একটু পড়বো, ওরাও তোমাকে ভালো জায়গায় মেনশন দিবে। ওকে, আচ্ছা, তো দেখতে পাচ্ছ সবাই বলতেছো, কেউ বলছো সি হবে, কেউ বলতেছো ডি বি, আবার কেউ বলছো বিও হবে, আবার কেউ বলছো এ হবে। রিফাত বলতেছো এ, সাগর বলতেছো বি, তাসনুবা সি, অদিতি ডি। মানে তোমরা 4 জন বোধহয় একসাথে ক্লাস করতেছো এবং তুই এ দে, আমি বি দেই, ও সি দেখ, তাহলে একটা না একটা তো উত্তর হবেই। ভাইরে তোমরা খুবই কনফিউশন আছে। এখন খেয়াল করো, উত্তরটা হবে নওয়াব আলী চৌধুরী। নওয়াব আলী চৌধুরী, এটা সঠিক উত্তর। এখন এটা সঠিক উত্তর হলে এনারা কারা, এদের কোন ভূমিকায় আছে? এখান তো আর অর্থহীন কোনো কারো নাম দিয়ে দেয়নি, তাই না? ধীরেন্দ্রনাথ দত্ত আমরা জানি কে, তিনি কুমিল্লার একজন তোমার ব্যক্তি ছিলেন। আমাদের 1948 সালের আমরা জানি যে 23 ফেব্রুয়ারির দিকে পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন বসে। গণপরিষদের অধিবেশনটাকে অনেকে বুঝি না, বেসিকটা যাদের একটু উইক আছে। দেখো, যখন 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়ে যায়, মাথায় রাখবা লর্ড মাউন্টব্যাটেন ভারত স্বাধীনতা আইনের মধ্য দিয়ে, ভারত পাকিস্তানের নেগোসিয়েশনের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে দুটো দেশকে আলাদা করে দেয় 1947 সালে। 47 সালে 14ই আগস্টকে পাকিস্তানকে স্বাধীন করে দেয়, এর একদিন পর 15ই আগস্টকে ভারতকে স্বাধীন করে দেয়। তাহলে আজকে ভারতের কি দিবস? তো ওই যে ভারত স্বাধীন হয়ে গেল, তাহলে ভারতের এখন বর্তমান প্লেসটা আমরা জানি, এদিকে পাকিস্তান স্বাধীন হলো, পশ্চিম পাকিস্তান, আর আমাদের যে বর্তমান বাংলাদেশ এটা ছিল পূর্ব পাকিস্তান। এই দুইটা দেশের প্রথম, তারা তো একটা দেশ হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে, আমরা দুজন মিলে পাকিস্তান হয়ে গিয়েছিলাম। তো পাকিস্তানের প্রথম সংবিধান রচনা হবে। সংবিধান রচনা হওয়ার জন্য গণপরিষদ দরকার, আর সংবিধানে আমাদের ভাষা কি হবে সেটাও ঠিক করতে হবে। তো ওই ভাষা এবং বিভিন্ন বিষয় আলোচনার জন্য পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে নির্বাচিত যারা তোমার ব্যক্তিবর্গ ছিলেন, তারা ওই গণপরিষদের একসাথে বসে, সেটাকেই পাকিস্তানের প্রথম গণপরিষদ বলে। ওই গণপরিষদ 1948 সালের 23 ফেব্রুয়ারি বসে, যেদিন পাকিস্তানিরা বলতেছে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। কিন্তু আমাদের কুমিল্লার এই ধীরেন্দ্রনাথ, উনি বলছেন না, উর্দুর পাশাপাশি বাংলাকেও রাখতে হবে।
তো যেই কারণে কি হয়, একটা সময় পাকিস্তানিরা এটা মানে না, আস্তে আস্তে কিন্তু ভাষা আন্দোলনের দিকে আমরা আগে মাথায় রাখবা 48 সাল থেকেই কিন্তু মূলত ভাষা আন্দোলনের বীজ বুনতে শুরু হয়। এটা আমরা অনেকে জানি না, আমরা মনে করি ভাষা আন্দোলন মানে 1952 সাল। এরপর আস্তে আস্তে তমুদ্দুন মজলি হয়, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হয়, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হয়। সবকিছু মিলিয়ে ওনার ভূমিকা ছিল প্রথমে এই যে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা আওয়াজ তুলে এই ধীরেন্দ্রনাথ দত্ত, তাই ওনার অবদান কিন্তু সেই জায়গায়। মৌলানা মোহাম্মদ আকরাম খান একজন প্রসিদ্ধ রাজনীতিবিদ, আবুল হাশিম প্রসিদ্ধ রাজনীতিবিদ, ওনাদের নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, মুসলিম লীগ থেকে শুরু করে অনেকটা সময় জুড়ে। ঠিক তেমনি নবাব আলী চৌধুরী যখন 1905 সালে বঙ্গভঙ্গ হয়, তারপর একটা সময় 1912 সালের দিকে 11 সালের দিকে বঙ্গভঙ্গ রদ হয়, হ্যাঁ, লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করে দেন। এরপর আমাদের এই অঞ্চলে পূর্ব বাংলায় একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যেই মানুষটা বারংবার চেষ্টা করেন, এবং তার সাথে কে চেষ্টা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে জমিদান করেন তোমরা জানো? নবাব সলিমুল্লাহ আছে না, ওই সলিমুল্লাহ তিনি কিন্তু জমি দান করেন। তো এই সলিমুল্লাহ আর নওয়াব আলী চৌধুরী তারা তাদের মধ্যে অনেক চিঠি চালাচালি হয়, অনেক যুক্তি পরামর্শ করে। অবশেষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় এই নওয়াব আলী চৌধুরীর অত্যন্ত ভূমিকা ছিল, প্রচুর স্ট্রাগল করছে। এবং একটা যারা ওই হিন্দু রাজনীতিবিদ ছিল তারা কিন্তু মোটামুটি চেয়েছিল না যে এই দেশে একটা আলাদা বিশ্ববিদ্যালয় হোক, বাট সেটার সাথে ফাইট করে তিনি কিন্তু অনেক চেষ্টা করেছেন। তুমি যদি জাস্ট সার্চ করো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নওয়াব আলী চৌধুরীর ভূমিকা রেখে গুগলে সার্চ করলে একটা আর্টিকেল পড়ে নিও, ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো এই জায়গাটাতে সবার ছবি তোলার অনেক ইচ্ছা থাকে যে চান্স পাওয়ার পর এখানে এসে একটা ছবি তুলবো। এইটাই হচ্ছে নওয়াব আলী চৌধুরীর সিনেট ভবন। এটার ভিতরের যেই জায়গাটা, ওইটার ভিতরে প্রবেশ করলে জায়গাটা আমি কয়েকবার গিয়েছি, জাতীয় সংসদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের শিক্ষক যারা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে, এটার মধ্যে সংসদের মতো বসে অধিবেশন বসে সবাই কিন্তু সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। তো এই ভবনটা চান্স পাওয়ার পর, প্রেজেন্টেশন দেওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে কেউ নাই যেটার ভিতরে গিয়ে একটা ওই যে স্পিকারটার সামনে একটা ছবি তোলা এরকম নাই, একমাত্র ব্যক্তি মনে হয় আমি যে ছবি তুলি নেই। সো দেখতে পাচ্ছ পুরো একটা ডিপার্টমেন্টের কোনো ফেস্টে হয়তো ওরা ছবি তুলছে। সো এটা হচ্ছে নওয়াব আলী সিনেট ভবন, ওনার নামে করা হয়েছে। এটাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ বা মিনি সংসদ। বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় কোনটাকে? বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় কোনটাকে? নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনকে বলা হয়। সো ওনার ভূমিকা ছিল, ওনার নামে কিন্তু এরকম একটা ভবন হয়েছে, এটা আমাদের জানার কথা। যারা এখনো, এখানে অনেক প্রশ্ন আসতে পারে, আমি কিন্তু সবগুলো প্রায় ব্যাখ্যা করে দিয়েছি। সবগুলো যারা এখনো আইডিতে শেয়ার করনি, পোস্টের রিয়েক্ট দাওনি, এখন একটা রিয়েক্ট দাও লাইভ ক্লাসে। নেটে কি সমস্যা করছে? সবাই কি ঠিকঠাক শুনতে পাচ্ছ নাকি নেটে সমস্যা করছে? আমাকে একটু জানাও তো, সবাই কি শুনতে পাচ্ছ নাকি সমস্যা করছে? তো তোমরা কিন্তু ডেফিনেটলি একটা রিয়েক্ট দিয়ে আইডিতে শেয়ার করে রাখো। এই ক্লাসগুলো যখন তুমি তোমার ফ্রি টাইমে আরেকবার দেখবা, তোমার কিন্তু অনেক সুন্দর করে সলভ হয়ে যাবে। এগুলো কিন্তু আমার ইউটিউবে বা পেজে অনেক নিচে চলে যাবে পোস্ট করতে করতে। সো তুমি তোমার সংরক্ষণে রাখো আইডিতে শেয়ার করে। বন্ধুদেরকে মেনশন দাও, বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? এবার পরের প্রশ্ন, এই যে ওনাকে নিয়ে আরেকটু আমরা জানবো। ওনার জন্মসাল, মৃত্যুসাল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, তিনি অবিভক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হিসেবে ছিলেন, এবং তার অবস্থান কিন্তু টাঙ্গাইলে, মৃত্যুস্থান কিন্তু দার্জিলিংয়ে। তার জীবন অন্যতম আন্দোলন হচ্ছে যে বঙ্গভঙ্গ, এবং বঙ্গভঙ্গের পরে এই আমাদের মুসলিমদের স্বার্থ সংরক্ষণে তিনি কিন্তু কাজ করেছেন। তার পদবী খান বাহাদুর, নওয়াব বাহাদুর, এগুলো আর কি। হ্যাঁ, তো এখানে আসতে পারে যে এই প্রশ্নটা আসতে পারে, এবং এই দ্বিতীয় নাম্বার 2 আর 3 নাম্বার প্রশ্ন সবাই একটু খেয়াল করো। 2 আর 3 বেশি আসতে পারে। 2 আর 3 আসতে পারে ভাই, এগুলো মাথায় রাখো। কমন পড়ে গেলে তোমার বিশ্ববিদ্যালয় এসে 24 বলি 25, 26 বা সেকেন্ড টাইমার যে কোনো জায়গায় কমন পড়তে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় টপিকটা সবার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? অল ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরবর্তী প্রশ্নের উত্তর তোমরা করে ফেলো। পৃথিবী সূর্যের ড্যাশ নিকটতম গ্রহ। বিশেষ করে আমি সবাইকে আজকে ক্লাসে বলেছিলাম এই ক্লাসটা হবে তোমাদের একটা সাজেশনমূলক ক্লাস। কোন প্রশ্নটা কোন বিশ্ববিদ্যালয় টার্গেট করে বেশি আসে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্ন একটু কমে আসে, তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট, সবাই কান খুলে শুনে রাখো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে এরকম সৌরজগৎ, মহাবিশ্ব, বিভিন্ন গ্রহ নক্ষত্র থেকে প্রশ্ন আসে। একটু লিখে রাখো নোট করে, এই টপিকটা সৌরজগৎ বা বিভিন্ন প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে বেশি আসে। আমার কথা মাথায় রেখো। যারা আমার পেইড ব্যাচে যুক্ত হয়
তাদেরকে কিন্তু আমি এরকম সাজেশন পরীক্ষার আগে যে কোনো দিয়ে দেবো, 3টা সিক্রেট সাজেশন দিব সামনে। আর কোর্সে কিন্তু 1100-র উপর স্টুডেন্ট হয়ে গেছে, সামনে কিন্তু তোমার 1200 স্টুডেন্ট ক্রস করে ফেলবে, তো তুমি বসে আছো একা। সো এখন ডিসকাউন্ট চলছে 50%। যারা কোর্স ডিটেল জানতে চাও আমার এই পেজের একটু স্ক্রল করে বায়ো অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নক দিবা, কোর্সের এ টু জেড ডিটেল জেনে যাবে। একটা কোর্সে একবার টাকা পে করে 7 থেকে 8 মাস ক্লাস করতে পারবা। সকল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং সবগুলো কভার হয়ে যাবে। যে বিশ্ববিদ্যালয়ে ম্যাথ আছে, আইকিউ আছে সেগুলো কভার হয়ে যাবে, আইসিটি আছে কভার হয়ে যাবে, সকল মৌলিক জিকে কভার হয়ে যাবে, সকল কিছু একটা কোর্সে পেয়ে যাবা। সাথে পাচ্ছ 100 এক্সাম, 2500, 2500 প্রশ্নে 2500 প্রশ্নে কিন্তু ওই পরীক্ষাগুলো হবে এই একটা কোর্সে। ডিটেল জানতে চাইলে সো এটা একটু উত্তর করো, তারপর দেখো আমি তোমাদেরকে সুন্দর করে ওকে ওকে দেখি দেখি এটা একটু উত্তর করে দাও, এইটা একটু উত্তর করে দাও। আচ্ছা এটা একটু উত্তর করে দাও যে পৃথিবী সূর্যের কত নিকটতম গ্রহ? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আচ্ছা ওকে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এখন সবাই বলতেছে যে ভাই তৃতীয় তৃতীয় তৃতীয়, থার্ড তোমরা বলতেছো, থার্ড থার্ড বলতেছো। উত্তর ঠিক আছে, উত্তর ঠিক আছে, আমি নিলাম। আমি কি নিব? আর কোনো উত্তর আছে? আর কোনো উত্তর আছে? আচ্ছা সবাই একটু স্বতঃস্ফূর্তভাবে উত্তর করার চেষ্টা করবা। আচ্ছা এখন খেয়াল করো, এই সূর্যের ধারা বা ক্রমটা থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে সূর্যের ধারা বা ক্রমটা কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। প্লুটো ছিল, প্লুটো কিন্তু এখন গ্রহের যে মর্যাদা সেটি হারিয়েছে। কত সালে হারিয়েছে, কিভাবে হারিয়েছে, কেন হারিয়েছে সবকিছু একটু পরে দেখাচ্ছি, পুরো ডিটেলসটা দেখাচ্ছি। তাহলে বুধ, শুক্র, শুক্র তাহলে দ্বিতীয় হবে, দ্বিতীয়ত শুক্র, পৃথিবী, মঙ্গল, তাহলে চতুর্থ তো পৃথিবী হবে না, চতুর্থ মঙ্গল। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, তাহলে বৃহস্পতি পঞ্চম। তাহলে এই 3টা বাদ দিয়ে থাকে এটা। তাই সবগুলো পারলে সবচেয়ে দূরবর্তী কোনটা, সবচেয়ে নিকটতম কোনটা, সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে বড় কোনটা, কোনটাতে প্রাণের বসবাস রয়েছে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। এবং তোমাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটা? পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? তোমরা একটু কমেন্ট করো। সো এই টাইপের প্রশ্ন আসতে পারে। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? একটু সবাই 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 আমাকে জানিয়ে দাও। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? দেখি কেউ পারো কিনা। এটা তো তোমরা উত্তর দিলে তৃতীয়, ঠিক আছে। তাইলে আমরা পুরা ধারাটা এবার এই স্লাইডে দেখে ফেলবো। এইটা মার্কারি মানে বুধ, ভেনাস মানে শুক্র, আর্থ মানে পৃথিবী, মার্স মানে মঙ্গল, জুপিটার মানে বৃহস্পতি, স্যাটার্ন মানে শনি, ইউরেনাস, নেপচুন, নেপচুনই আছে। তাইলে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আমি বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় স্বপ্ন দেখো, এখানে 90% শিক্ষার্থীর এটা মুখস্থ থাকা বাধ্যতামূলক। যদি না থাকে তাহলে সবগুলোর একটা করে থাপ্পড় দেওয়া হচ্ছে আমার জন্য ফরজ হয়ে গেছে। এটা একদমই বেসিক। এই বেসিক প্রশ্ন কিন্তু চলে আসে কমপক্ষে যে কোনো বিশ্ববিদ্যালয় 4 থেকে 5টা। তাই যাদের বেসিকটা ভালো তারা কিন্তু আটকায় না। তো তাইলে যদি মুখস্থ না থাকে তাহলে একটু মুখস্থ করে ফেলো। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। কার কার মুখস্থ আছে একটু আমাকে কনফার্ম করো তো, মিথ্যা বলবো না। কার কার মুখস্থ আছে, কার কার মুখস্থ আছে? এবং আসতে পারে যে মার্কারি এটি কোন গ্রহকে নির্দেশ করে, কোন গ্রহের ইংরেজি প্রতিশব্দ, বা বুধের ইংরেজি প্রতিশব্দ কি, এইভাবেও আসতে পারে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এরপরে প্লুটো থাকার কথা ছিল, বাট প্লুটো নেই। এখন 1 2 3 4 5 6 7 8 8টা যে গ্রহ, এটাও মাথায় রাখবা। ক্লিয়ার? তোমরা যারা লিখতেছো, তোমরা যারা কি লিখতেছো আমি দেখি একটু। আচ্ছা ওকে, তোমরা যারা লিখতেছো যে আমার 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 ওকে, যাদের মুখস্থ আছে ওকে ক্লিয়ার। ওকে, চাঁদ 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 যারা লিখতেছো উত্তর সঠিক। পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, উত্তর সঠিক। এইবার আমরা একটু খেয়াল করি যে কিছু তথ্য আছে, বেসিক তথ্য আমরা জানবো, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। যেমন 2006 সালের 24 আগস্ট, এটা আগস্ট মাস, 2006 সালের 24 আগস্ট ওই যে প্লুটো গ্রহটা আছে, এই যে প্লুটো গ্রহটা, এইটার মর্যাদা হারায়। কারণ একটা গ্রহ হওয়ার জন্য যেই ধরনের বৈশিষ্ট্য বা প্রকৃতি থাকা দরকার, ক্যারেক্টারিস্টিক্স, বিবেচনা করে দেখা গেলো প্লুটোর মধ্যে তা নাই। তাই 2006 সালে 24 আগস্ট প্লুটোকে গ্রহ হিসাবে আর গণ্য করা হয় না। প্লুটোকে বামন গ্রহ বা ডর্ফ প্ল্যানেট, মাথায় রাখবা ডর্ফ প্ল্যানেট কোনটা? ডর্ফ প্ল্যানেট, ডর্ফ বা এই বামন মানে যারা
খাটো বাটো এরকম বুঝায়, প্ল্যানেটের মর্যাদা দেওয়া হয়। বর্তমানে সৌরজগতে পাঁচটি এরকম বামন গ্রহ আছে। কয়টি? 5টি। এর মধ্যে প্লুটো একটি। তাহলে ভাইয়া, তাহলে 2006 সালে মূলত আসতে পারে এই সালটা, আমি সাজেশন দিয়ে দেই, ইম্পর্টেন্টটা দাগায় দেই, এই সালটা আসতে পারে 2006 সালে প্লুটো তার গ্রহের মর্যাদা হারায়। এবং প্লুটো হচ্ছে একটি ডর্ফ প্ল্যানেট বা বামন গ্রহ। এই বর্তমানে 8টি আছে গ্রহ আর 5টি আছে বামন গ্রহ। এর মধ্যে দেখতে পাচ্ছ সেরেস, প্লুটো, এই যে হাউমিয়া, ম্যাকম্যাক এবং এরিস আসতে পারে। দেখো আসতে পারে কি, হাউমিয়া, ম্যাকম্যাক, এরিস এগুলো কিসের নাম? খেয়াল করো প্রশ্ন কিভাবে হয়, আমি তোমাদের ধরাই দিই। হাউমিয়া, এরিক এবং এই যে দেখতে পাচ্ছ হাউমিয়া, এরিক, এরিস এবং ম্যাকম্যাক এগুলো কিসের নাম? অপশন থাকবে যুদ্ধাস্ত্র, বামন গ্রহ, তারপর থাকতে পারে গ্যালাক্সি, তারপর থাকতে পারে বিখ্যাত জায়গা বা যুদ্ধমান জায়গা বা ড্রোন, এরকম টাইপের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তো তোমার যদি জানাই না থাকে এগুলো কিসের নাম, তুমি তো ভাই এই যে সেরেস, এরিস, প্লুটো তো তুমি জানোই, হাউমিয়া, ম্যাকম্যাক, সেরেস, এরিস, প্লুটো, হাউমিয়া, ম্যাকম্যাক এইগুলো হচ্ছে বামন গ্রহ। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সো এখানে আমি আমার পেইড ব্যাচের যে ক্লাসে আমি সবসময় যেটা করি, একটা স্লাইড পড়ানোর পর শিক্ষার্থীদের যেহেতু অধিক মনোযোগটা থাকে ক্লাসে, আমি বলি তোমাদের 5 সেকেন্ড সময় দিলাম, তুমি একটু একবার পড়ে মুখস্থ করার চেষ্টা করো, এটা অনেক কাজে লাগে। তো তোমাদের ক্ষেত্রেও কেন নয়, একটু দেখি তো তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করো। স্বাধীন দেশের প্রথম ক্লাস করতেছি, রাজাউন নবী সাগর বলতেছে, তোমরা একটু মুখস্থ করো। আর যারা এখনো লাইভটা শেয়ার দাওনি, বন্ধুদের মেনশন দাওনি, তোমরা বোধহয় ক্লাস ফ্রি চাও না, তোমাদের আগ্রহ না থাকলে তো আমি ফ্রি ক্লাস করাবো না বেশি। সামনে জাহাঙ্গীরনগর, গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম এগুলোর ফ্রি ক্লাস কিন্তু আসবে, প্রশ্ন সলভ করব। এবং আগামীকাল তোমাদের একটা বেসিক জিকের ক্লাস করাবো, যেই টপিকগুলো পড়লে প্রশ্ন সলভ না, আগামীকাল প্রশ্ন সলভ না, যেই টপিকগুলো পড়লে বা পারলে যে কোনো জায়গায় প্রশ্ন কমন পড়ে, এরকম একটা এক ক্লাসে 8 থেকে 10টা টপিকের ক্লাস করাই দিব, কেমন হবে বলো? সো এই ক্লাসগুলো পেতে চাইলে তোমরা শেয়ার করো, আইডিতে শেয়ার করে ডাল লিখে জানাও, সর্বোচ্চ যারা শেয়ার করবা। গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যে সর্বোচ্চ শেয়ার করবা এরকম 2 জনকে আমার পেইড ব্যাচে যুক্ত করব। তোমরা শুধু একটা শেয়ার করছো বা কেউ 1 জনকে 2 জনকে মেনশন দিছো। তুমি তোমার আইডিতে, ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে বন্ধুদেরকে বেশি বেশি মেনশন দিয়ে স্ক্রিনশট নাও, সবগুলো গ্রুপে এবং টাইমলাইনে শেয়ার দাও, পোস্টে রিয়েক্ট দাও, হাইলাইট দাও, সবগুলো প্রমাণ আমার এই হোয়াটসঅ্যাপে পাঠাও কিংবা আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে পাঠাও। তো গতকাল এরকম একজন কম দিয়েছে, আমি বললাম তুমি কি অ্যাড হতে চাও? যে ভাই আমি আমার শেয়ার দিলাম কিন্তু পর্যাপ্ত দিতে পারিনি, বাট আমার ইচ্ছা আছে আপনার কোর্সে অ্যাড হবা। তাহলে ঠিক আছে অ্যাড হবা, তাহলে তোমার জন্য আমি সর্বনিম্ন টাকা রাখবো, তুমি কয় টাকা দিবা? ও একটা টাকা বলছে যেটা এই কোর্সের 3 ভাগের 1 ভাগও না, ওকে আমি অ্যাড করে দিছি, যে ওর যেহেতু আগ্রহ আছে, শিখতে চায়, আমি ওকে অ্যাড করে দিছি। সো তোমরা যারা ফ্রিতে অ্যাড হতে চাও তাহলে আগামী 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ শেয়ার করো, আইডিতে টাইমলাইনে মেনশন করো, অনেকগুলো মেনশন দিয়ে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাও, আমি দেখবো যে সর্বোচ্চ যদি হয় তাহলে ফ্রিতে অ্যাড করে দিব। ওকে, তাহলে এইগুলোকে আমাদের মুখস্থ হয়েছে। যদি মুখস্থ হয়ে থাকে তাহলে আমি দেরি করবো না, আমি সামনের দিকে চলে যাব। ওকে, সামনের দিকে চলে যাব, মেনশন মারো সবাই। ওকে, এইবার সবাই যেটা জানো না যে আমাদের যে গ্রহগুলো রয়েছে এক্সেপশনাল হচ্ছে পৃথিবী, বা আমাদের যে পৃথিবী রয়েছে এই পৃথিবী বাদে বাকি দেখো 1 2 3 4 5 6 7 বাকি যে 7টা গ্রহ রয়েছে এই গ্রহগুলো কোনো না কোনো দেবদেবীর নামের। শুধু পৃথিবী বাদ, মাথায় রাখবা, পৃথিবী বাদে বাকি 7টা গ্রহ এগুলো কিন্তু বিভিন্ন দেবদেবীর নামে রাখা হয়েছে। যেমন মার্কারি বা বুধ রোমান বাণিজ্য দেবতা, শুক্র রোমান ভালোবাসা ও সৌন্দর্যের দেবী, মঙ্গল হচ্ছে রোমান যুদ্ধ দেবতা, দেখো যুদ্ধ করলে মঙ্গল আসে, পুরাই উল্টা। তারপর বৃহস্পতি রোমান দেবতাদের রাজা, শনি হচ্ছে রোমান কৃষি দেবতা, আর ইউরেনাস গ্রিক স্বর্ণের দেবতা। দেখো একটা শুধু গ্রিক স্বর্ণের দেবতা আর বাকিগুলো কিন্তু রোমান দেবতা, কেউ সমুদ্রের, কেউ কৃষি, কেউ দেবতাদের রাজা, কেউ যুদ্ধ দেবতা, কেউ ভালোবাসার, কেউ বাণিজ্যের। সো পৃথিবী বাদে বাকিগুলো কিন্তু তোমার মোটামুটি এক একটা বিভিন্ন দেবতাদের নামে রাখা হয়েছে, ঠিক আছে? সো এখান থেকে আমি কয়েকটা একটু দাগাই দিই যেগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু মাথায় রাখবা যেগুলো বেশি ইম্পর্টেন্ট। এই যে এটা রাখবা, শুক্রটা রাখবা, শুক্র বৃহস্পতি বুধ শুক্র বৃহস্পতি, আচ্ছা বুধ বৃহস্পতি শুক্র আর কি, যাই হোক বুধ বৃহস্পতি শুক্র এইগুলো একটু বেশি বেশি ঠোঁটের আগে রাখতে হবে, বাকিগুলো তো পড়তে হবে বাট এগুলো একটু ঠোঁটের আগে রাখতে হবে, ঠিক আছে? সো স্লাইডগুলো আমি দিয়ে দিব হচ্ছে আমার যারা পেইড ব্যাচে যুক্ত আছে ওরা ক্লাসের পর স্লাইড পেয়ে যায় সুন্দর করে।
সো পেইড ব্যাচ যারা যুক্ত হবে এই সকল স্লাইড, টেকনিক, ম্যাপ সব কিছু তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাপার। তারপরে দেখো আরও 3টা গ্রহ নিয়ে বা 4টা গ্রহ নিয়ে আমরা একটু টুকটাক জানি। একটা প্রশ্ন থেকে আমরা কত বিশাল একটা টপিক কভার করতেছি দেখো। এরপরে নতুন একটা প্রশ্ন আসবে একটু পরেই। বৃহস্পতি যে সৌরজগতের বৃহত্তম গ্রহ, তাইলে বৃহস্পতি বৃহত্তম, লিখতে এই যে লিখতে বৃহত্তম, ঠিক আছে? এই যে বৃহত্তম বৃহস্পতি, দুইটার মধ্যে আছে, তাহলে বৃহত্তমকে বৃহস্পতি এইটা একটু মাথায় রাখবা টেকনিকে। সবচেয়ে বড় গ্রহ বলে একে গ্রহরাজ বলা হয়, তাহলে গ্রহরাজ বৃহস্পতি, বড় গ্রহ বৃহস্পতি, রাজাই তো বড় হবে। আয়তনে বৃহস্পতি পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। বৃহস্পতি পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 1300 গুণ বড়। চিন্তা করে দেখো, এত বড় আমাদের পৃথিবীর চেয়ে বৃহস্পতি গ্রহ, ঠিক আছে? তাহলে বৃতে বৃহস্পতি, বৃতে বৃহত্তম গ্রহরাজ, এবং যেই যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি একটু সবুজ কালার করে দিয়েছি। এরপর ইউরেনাস সৌরজগতের 3য় বৃহত্তম গ্রহ, একে সবুজ গ্রহ বলা হয়। এখন পরীক্ষা যদি আসে সৌরজগতের 3য় গ্রহ কোনটি, সেক্ষেত্রে পৃথিবী, আর 3য় বৃহত্তম গ্রহ বললে সেক্ষেত্রে হবে কিন্তু এই ইউরেনাস, ঠিক আছে? যেটি একটি গ্রিক স্বর্ণ দেবতার নামে রাখা হয়েছে। ক্লিয়ার? এইবার বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং দ্রুততম গ্রহ, ক্ষুদ্র এবং খুব দ্রুত সূর্যের চারদিকে ঘুরে, এটা হচ্ছে বুধ। বুধ থেকে কিন্তু শুরু হয়। বুধ হচ্ছে মার্কারি। এটি সবচেয়ে কম সময় সূর্যকে প্রদক্ষিণ করে, কারণ তুমি যদি পজিশনটা একটু দেখো, এই যে সূর্যের খুব কাছে, দ্রুত কাভার করে। আর এগুলোর যে রেডিয়াস, এটা তো বিশাল বড়, দ্রুত কাভার করতে পারে না, সময় লাগে। বাট এটা কিন্তু এই যে বুধটা কিন্তু দ্রুত কাভার করতে পারে, যেহেতু তার দেখতে পাচ্ছ রেডিয়াসটা ছোট। সো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে 88 দিন, আর পৃথিবীর কাভার করতে লাগে 365 দিন, ওই 48 মিনিট 47 সেকেন্ড, কি হাবি জাবি জানি আছে ওইগুলো, ঠিক আছে? সো এই টপিকগুলোর এই যে কালারগুলো অংশ, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? এরপরে মঙ্গল নিয়ে দেখতে পাচ্ছ, মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। এর পাশাপাশি এটি সূর্যকে 687 দিনে প্রদক্ষিণ করে, আবর্তন করে, এই টাইপের বিভিন্ন তথ্য দেওয়া আছে। পৃথিবী সম্পর্কে আমাদেরও কিছু তথ্য দেওয়া আছে স্লাইডে। তোমার এই যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে সূর্যকে প্রদক্ষিণ করে, আমরা জানি। এই এক্সট্রা যে টাইমটা প্রদক্ষিণ করে, এই কারণে কিন্তু আমরা জানি যে আমাদের কি হয়ে যায়, লিপ ইয়ার হয়, ঠিক আছে? এইবার পৃথিবী সূর্যের 3য় নিকটতম গ্রহ, আর অনেক তথ্য দেওয়া আছে। এগুলো তোমাদের কমন পড়তে পারে। এই স্লাইডগুলো যাদের হাতে থাকবে একবার বাসায় দেখলে এগুলো পড়লে কমন পড়বে। পেইড গ্রুপে এগুলো দিয়ে দিব। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা সলভ করি। 3 নম্বর প্রশ্ন, দেখি কারা কারা উত্তর করতে পারো। নিচের যে পত্রিকাটি 1971 সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়, দেখি এটা কিন্তু মুক্তিযুদ্ধ টপিক থেকে প্রশ্ন, এবং মুক্তিযুদ্ধ টপিক যেমনি করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইম্পর্টেন্ট, রাজশাহী, চট্টগ্রাম মেডিকেল, জাহাঙ্গীরনগর, বিইউপি, গুচ্ছ, নার্সিং, ডেন্টাল, এই একটা টপিক সব জায়গায় ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধের অনেকগুলো ফেজ আছে, অনেকগুলো পার্ট আছে, কোনটা থেকে যে প্রশ্ন চলে আসে আমরা হু নোজ। এই জন্য আমরা এই জায়গাটা যেখান থেকে প্রশ্ন আসতে পারে কিছু সলভ করাবো। দেখি কারা কারা উত্তর করতে পারো। দেখি 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 এটা তোমরা একটু উত্তর করো তো, দেখি একটু দেখি যে নিচের কোন পত্রিকাটি। এটা তোমাদের না পারার সম্ভাবনাই বেশি, বাট সমস্যা নেই, যা যা আসতে পারে আমি একটু সলভ করে দেবো তোমাদের। দেখি 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 একটু উত্তর করো। ওকে, দেখি দেখি কার কার আইডিয়া আছে। আচ্ছা, খেয়াল করে দেখো, একজন লিখছে ভাইয়া আমাদের এইচএসসি রুটিন দিয়ে দিয়েছে, এখন এটার সাথে অ্যাডমিশন প্রিপারেশন কিভাবে নিব। আপাতত এইচএসসিতে ফোকাস করো, সবাইকেই বলবো। এর পাশাপাশি যদি সপ্তাহে দেখো 168 ঘন্টা হয়, এর মধ্যে থেকে যদি 1 ঘন্টা 2 ঘন্টা একটা দুইটা ক্লাস করো, যদি ভালো লাগে লাইভ করো, না গেলে রেকর্ডেড করে নাও। এতে যদি মনে হয় যে 167 ঘন্টা আমার বাকি কাজে দিব, 1 ঘন্টা অ্যাডমিশনে দিতে পারি, বা ভালো লাগার জায়গা থেকে যদি তোমার ওইগুলো কাভার হয়ে থাকে, এইচএসসি কোনো হ্যাম্পার না হয়, তাহলে এগুলো করতে পারো, কোনো সমস্যা নেই। হেডেক নেওয়ার দরকার নেই, শুধু ক্লাস করো, কথাগুলো শোনো, একটু মোটিভেটেড থাকো।
এইবার আমাদের প্রশ্নটা ছিল নিচে যে পত্রিকাটি 71 সালে মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়েছে, এখানে আমাদের যে কোড ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে মুক্তাঞ্চল। অনেকেই আমরা জানি না মুক্তাঞ্চল মানে কি, কিন্তু আমরা বুঝতে পারছি যে মুক্তাঞ্চল মানে কি হতে পারে। 71-এ মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের বিভিন্ন জায়গা পাকিস্তানিরা দখল করে নিয়েছে, কিন্তু যেই জায়গাগুলো পাকিস্তানি হানাদার বাহিনীরা দখল করতে পারেনি, আমাদের বাঙালিদের হাতেই ছিল, মুক্তিযোদ্ধাদের হাতে সংরক্ষিত ছিল, আমরা সেফ ছিলাম, ওই জায়গাগুলোকে বলা হয় মুক্তাঞ্চল। সিলেটের জকিগঞ্জ বলি, অন্যান্য রৌমারি বলি, দেশের বিভিন্ন জায়গায় এরকম মুক্তাঞ্চল রয়েছে, পাকিস্তানের এখানে কোনো ধোপেই টেকেনি। তো এরকম মুক্তাঞ্চল থেকে প্রকাশিত পত্রিকা কোনটি? পত্রিকা হচ্ছে জয় বাংলা। কোনটি? জয় বাংলা। সো এইবার দেখো জয় বাংলা পত্রিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। জয় বাংলা পত্রিকার প্রকাশকাল হচ্ছে 1971, মাথায় রাখবা। প্রকাশক ও সম্পাদক আব্দুল মান্নান, তারপরে এসেছিল মতিন আহমেদ, মান্নান থেকে মতিন। তারপর সদর দপ্তর 21-1 বালু হাক্কাকা ল্যান্ড পার্ক শাখার, কলকাতা। এটার সদর দপ্তর ছিল কিন্তু আবার কলকাতা। পত্রিকাটি প্রকাশিত হতো সপ্তাহে একদিন, তাহলে এটা সাপ্তাহিক পত্রিকা, মাথায় রাখবা। যদি বিভিন্ন সময় আসে, জয় বাংলা কি ধরনের পত্রিকা? দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, বাৎসরিক, অর্ধবার্ষিক, এরকম টাইপে আসতে পারে। সো এটা হচ্ছে সপ্তাহে একবার হতো, এটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে পত্রিকাটির প্রথম সংখ্যায় মুদ্রিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা। সো এইগুলো তোমরা যখন স্লাইডগুলো দিয়ে দিব তোমার কাছে থাকবে, তুমি তোমার ফ্রি টাইমে পড়ে নিলে একবার করে, অপশন দেখলে দেখবা ইনশাল্লাহ তোমার কমন পড়বে। ঠিক আছে, ওকে। এইবার মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত উল্লেখযোগ্য আরও কিছু পত্রিকা রয়েছে, এগুলা খুবই কঠিন, কিন্তু আমার পেইড ব্যাচ যারা যুক্ত হবে এগুলাকে আমি সহজে টেকনিক দিয়ে পড়াই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং কোনটা ইম্পর্টেন্ট সেটা বলে দিব। অভিযান পত্রিকাটির সম্পাদক ছিলেন, ঠিক আছে, অভিযান। আবার রণাঙ্গন পত্রিকাটি মুক্তিবাহিনীর সাম্পাদিক সাপ্তাহিক মুখপত্র। অগ্রদূত কুড়িগ্রাম থেকে সাইক্লো স্টাইলে প্রকাশিত হতো। মুক্তিযুদ্ধ ভিত্তিক যে মুক্তি পত্রিকাটি রয়েছে সেটি মাসিক সাহিত্যপত্র। বাংলাদেশ থেকে সাইক্লো স্টাইলে, সাইক্লো স্টাইল কি? সাইক্লো স্টাইল হচ্ছে একটা মুদ্রণ যন্ত্র যেটার মধ্য দিয়ে এই পত্রিকা ছাপিয়ে একটা একটা করে ছাপিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করা হতো, এরকম একটা। তোমরা তো সাইক্লো স্টাইল লিখে গুগলে সার্চ করো, দেখে যাবে। সো এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো দেখতে পাবা পরবর্তীতে। এবং পত্রিকা এবং প্রকাশের স্থান রয়েছে, কোনটা কোন জায়গা থেকে হয়েছে আমি পুরো ওগুলো দিয়ে দিয়েছি। এখান থেকে জয় বাংলা, তারপর তোমাদের হচ্ছে মুক্ত বাংলা, বঙ্গবাণী, বাংলার বাণী, এই টাইপের এগুলো বেশি ইম্পর্টেন্ট। এগুলো স্লাইডগুলো পেইড গ্রুপে দিয়ে দেবো, তোমার সংরক্ষণ রাখলে এখন পড়ার দরকার নাই, তুমি এখন পড়লে মুখস্থ করতে পারবে না। বাট যদি মুখস্থ করে ফেলো একবার, অ্যাডমিশন টাইপে আসলে কমন পড়বে ইনশাল্লাহ। এইবার বিদেশ থেকে মুক্তিযুদ্ধকালীন যে পত্রিকাগুলো ছিল সবগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। তো যারা অ্যাডমিশনে জিকে প্রিপারেশন নিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের, আমার স্লাইডগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পড়ে, তোমরা অনেকেই জানো সেটা। তো তোমাদের কাছে এগুলো থাকবে ইনশাল্লাহ। অনেকে বলো ভাই যে আপনার কোর্সে অ্যাড হলে কি বই লাগবে? একটা বই লাগবে প্র্যাকটিস করার জন্য, সেটা কোনটা, কোন বিষয়ে কি বই পড়বা পুরো গাইডলাইন আমি দিব। বাট এইগুলো তোমাদের ক্লাসের পরপরই দিয়ে দেওয়া হয়, তোমরা এগুলো থেকে নোট করে সুন্দর মতো সাজায় রাখবা। ঠিক আছে, সো ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ব্যাপার। একজন লিখছে ভাইয়া পেইড ব্যাচের আর ফ্রি ক্লাস কি আলাদা হয়? হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস হয়, আবার পেইড গ্রুপে এখন হচ্ছে এখানেও পেইড গ্রুপের যারা স্টুডেন্ট তারাও এসে ফ্রি ক্লাস করছে। এইটা আবার পেইড গ্রুপে নিব না, পেইড গ্রুপে নিব টপিক ভিত্তিক প্রিমিয়াম ক্লাস। তোমাদেরকে একটু দেখাতে চাই যে পেইড ব্যাচে কি কি ক্লাস হয়েছে। গত 2টা ক্লাস তোমরা মিস করেছো যারা পেইড ব্যাচে যুক্ত হওনি। অনেকেই যারা যুক্ত হওনি তোমরা হচ্ছে সেই ক্লাসগুলো মিস করেছো, হয়তো তোমরা মিস করেছো। বাট পেইড ব্যাচের ক্লাস কিন্তু ফ্রি ক্লাস হয় না। ফ্রি ক্লাস সবাই করতে পারে, পেইড ব্যাচের ক্লাস সবাই করতে পারে না, এটা মাথায় রেখো। ঠিক আছে, সো এই যে এইটা হচ্ছে আমাদের পেইড ব্যাচ, তোমাদের একটু দেখাই দেই। যারা দেখতে চাও একটু দেখো, তারপর আমরা পরবর্তী প্রশ্ন সলভ করব। যারা পেইড ব্যাচের আসো একটু আওয়াজ দিয়ে দাও, ওকে একটু জানাও যে কারা কারা আসো। এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচ, দেখতে পাচ্ছ যে 1.1K মেম্বার আমাদের ইনশাল্লাহ ক্রস করে গেছে, 1100 স্টুডেন্ট তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমাদের পেইড ব্যাচ, এইটা হচ্ছে পেইড ব্যাচের কখন কোন ক্লাস হবে এটা দেওয়া আছে। এই যে 1.1K মেম্বার আলহামদুলিল্লাহ আমাদের কভার হয়ে গেছে। তারপর হচ্ছে দেখো, এই যে আমি একটু ছোট করে দেখাই তাহলে বুঝবা পেইড ব্যাচের ক্লাসগুলো একটু ডিফারেন্ট হয়। এই যে এই দেখতে পাচ্ছ, এই যে পেইড ব্যাচে লাস্ট একটা পরীক্ষা হয়েছে, দেখতে পাচ্ছ পেইড ব্যাচে কিন্তু পরীক্ষা হয়েছে। ওরা কিন্তু পেইড ব্যাচে শুধু ক্লাস না, ক্লাসের পাশাপাশি পরীক্ষাও দিতে পারে। পরীক্ষাগুলো কত সুন্দর করে দেওয়া যায় তোমরা দেখো, পরীক্ষাগুলো কত সুন্দর করে দেওয়া যায়। ক্লাসের পরপর যদি পরীক্ষা হয়, ওই টপিকের কিছু থাকে,
দেখো পেইড ব্যাচের পরীক্ষাগুলো কত সুন্দর করে দেওয়া যায়, রাইট? এটা আসুক, আমরা যথারীতি আমাদের ক্লাসে ফিরে যাব, আবার তারপরে 4 নম্বর প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই দেখো পেইড ব্যাচের ক্লাস এক্সাম নাম্বার 7, স্টার্ট বাটনে ক্লিক করলে এক্সাম হবে। এখানে নাম টাম পূরণ করে বিভিন্ন কিছু পূরণ করে এক্সাম দিবে। এই যে প্রশ্ন দাগাবে এবং এখানে টাইম উঠবে, দেখতে পাচ্ছ টাইম উঠবে, টাইমের মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হবে। এরকম করে পরীক্ষা দেওয়ার পর যখন তোমার এখানে সাবমিট করবে, তারপর ভিউ রেজাল্ট আসবে, রেজাল্ট প্রিন্ট করা যাবে, কোনটা ভুল উত্তর সঠিক উত্তর সব দেখা যাবে। ইজি, ভেরি ইজি। এবার অপশন দাগায় কিন্তু পরীক্ষা দেওয়া যায়। সো ওরা কিন্তু শুধু ক্লাস করছে না, পরীক্ষাগুলো দিতে পারছে, তোমরা কিন্তু সেগুলো মিস করছো। এই দেখতে পাচ্ছ গত যে ক্লাসটা হয়েছে, ক্লাসের স্লাইড কিন্তু ক্লাসের পরপর আমি দিয়ে দিয়েছি, এগুলো থেকে ওরা কিন্তু নোট করে নেয় এবং ক্লাসটা কিন্তু ছিল এই যে দেখতে পাচ্ছ। পেইড ব্যাচের ক্লাস কিন্তু এই প্রাইভেট গ্রুপে হয়, এটা কিন্তু লাইভে হয় না। দেখতেই পাচ্ছ যে ওরা কিন্তু ক্লাসগুলো করেছে সংবিধানের উপরে। তোমরা যারা মিস করছো চাইলে ক্লাসগুলো করে ফেলতে পারো এখানে এসে, ঠিক আছে? সো যাই হোক, এই যে পেইড ব্যাচের ক্লাস, আমি এটা কেটে দিলাম। ওকে, আচ্ছা তোমরা সবাই এইটা উত্তর করো। এটা গত ক্লাসে সলভ করে দিয়েছি, যারা গত ক্লাসটা করেছো। এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21 সেশনে জিকে অংশে এসেছিল। দেখি কারা সঠিক উত্তর দিতে পারো। নিচের কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? দেখি কারা সঠিক উত্তর দিতে পারো। সঠিক উত্তর কারা দিতে পারো আমি দেখি, যারা গত ক্লাসটা করছো। সুমাইয়া শেয়ার করছে ধুমাইয়া। ওকে, একজন লিখছে ডি হবে, শিবলি সাদিক লিখছে ডি হবে 100%। জার্মানি হবে তোমাদের অনেকের কথা হচ্ছে জার্মানি হবে। আর কোনো উত্তর আছে কারো, কোনো কনফিউশন বা কোনো ধরনের অন্য উত্তর, ভিন্ন উত্তর? আজকে তোমরা সর্বোচ্চ শেয়ার করেছো, শেয়ার করতে থাকো। আর যারা ক্লাসটা যখনই দেখবা একটা রিয়েক্ট দিয়ে দিলে যেটা হবে, আমার পেজের ক্লাস ভিডিও সবসময় তোমার কাছে সবার আগে আসবে। ফেসবুক মনে করবে তুমি এই পেজে এই ক্লাসে বেশি ইন্টারেস্টেড, সো তোমাকে এটা দেখাবে, ঠিক আছে? একটা রিয়েক্ট দিয়ে দিও, হ্যাঁ রিয়েক্ট দিও না আবার। ওকে, যেহেতু তোমরা জার্মানি বললা, আমি আর এখানে কোনো কথা বলবো না। কারণ হচ্ছে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ রয়েছে, সে নিরাপত্তা পরিষদে 2 ধরনের সদস্য রাষ্ট্র কাজ করে। একটা হচ্ছে স্থায়ী, যারা একদম সবসময় থাকবে, আরেকটা হচ্ছে অস্থায়ী। স্থায়ী দেশ কয়টি? 5টি। অস্থায়ী দেশ হচ্ছে 10টি। এই 15টি সদস্য হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। তো যেই 10টি দেশ অস্থায়ী, প্রত্যেক 2 বছর পর চেঞ্জ হয়। বাট যারা স্থায়ী তারা কিন্তু চেঞ্জ হয় না। তাদের মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে ফারুক। ধরো তোমার বন্ধুর নাম হচ্ছে ফারুক, FARUC। এই ফারুক হচ্ছে তোমার বন্ধু। এতে ফ্রান্স, এতে ধরো আমেরিকায় তুমি মনে করবা USA বা যুক্তরাষ্ট্র, আর তে রাশিয়া, ইউতে হচ্ছে UK বা যুক্তরাজ্য, সিতে হচ্ছে চায়না। এই 5টা দেশই হচ্ছে তোমার বন্ধু ফারুকই হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এখন এই যে এতে ফ্রান্সও আছে, তার মানে ফ্রান্স হবে না। তারপর চীন আছে, এই যে রাশিয়া আছে, কিন্তু জার্মানি তো এই টেকনিকের মধ্যে নাই। ইজিলি তুমি সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবা যে জার্মানি স্থায়ী পরিষদের সদস্য নয়। এই জায়গায় সবাই যে এই ভুলটা করে 1 নাম্বার মাইনাস খাবা। আমার কাজ হচ্ছে সেটা একটু ধরিয়ে দেওয়া। ব্যাপারটা কি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে সেই সেন্টারে যাই, মাথা প্রচুর টেনশনে থাকে। প্রশ্ন দেখার পর জাতিসংঘের নিরাপত্তা সদস্য, এই সদস্য দেখার পরে লাইন তুমি আর দেখবা না। তার মানে তুমি 9 শব্দটা দেখো নাই পরীক্ষা করে তাড়াহুড়া কইরা। সদস্য মানে কি তুমি জানো যে হ্যাঁ ফ্রান্স আছে, তুমি আর এগুলো না তাকায়া ফ্রান্স উত্তর দিয়ে বরটকা চলে যাবা। বাহ, কত দ্রুত উত্তর করতে পারলাম অ্যাডমিশন টেস্টে। কিন্তু বাসায় এসে যখন দেখবা 9 এবং উত্তরটা জার্মানি ছিল, তুমি ভুল করবা। তাই এমন 4 থেকে 5টা প্রশ্ন থাকে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে, যেখানে প্রশ্নের শেষে 9 যুক্ত থাকে। তাই প্রশ্ন শেষ অবধি পড়াটা সবার জন্য একদমই অত্যাবশ্যকীয়, একদম আবশ্যক, একদম হচ্ছে আবশ্যক। ক্লিয়ার? এই ভুল করবা তোমরা? আর আচ্ছা, এই ভুলটা কারা কারা করবা আমার একটু জানাও। এইবার এক নজরে আমরা জাতিসংঘের যা আছে সবগুলো তথ্য, যেখান থেকে প্রশ্ন কমন পড়তে পারে আমরা দেখে নিব ইনশাল্লাহ, ঠিক আছে?
এক নজরে জাতিসংঘে যা যা আসতে পারে। জাতিসংঘের প্রস্তাবক হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ওনার সম্পর্কে অনেক আলোচনা করতে হবে। বিশ্বের বিখ্যাত ব্যক্তির যে টপিকটা থাকবে সেখানে আলোচনা করব। নামকরণ করে এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 111 এর অধ্যায় 19টি। জাতিসংঘের ভবনের জমিদান করে রকফেলার। জাতিসংঘ কার্যকর হয় 24 অক্টোবর 45, আর 24 অক্টোবরই হচ্ছে জাতিসংঘ দিবস, এটা মাথায় রাখবা। জাতিসংঘ দিবস। জাতিসংঘের প্রতিষ্ঠাতা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সদস্য হচ্ছে 51, বর্তমান সদস্য 193, সর্বশেষ দক্ষিণ সুদান। সদর দপ্তর কোথায়? তারপর জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায়? তারপর জাতিসংঘের হাবি জাবি যা যা আছে, জাতিসংঘের তোমার বিশ্ববিদ্যালয়। এবং এই দুটো ইম্পর্টেন্ট। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হচ্ছে জাপানের টোকিওতে, আর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে এই যে কোস্টারিকার স্যান জোসে। এই দুইটা একটু মাথায় রাখবো। জাতিসংঘের ভাষা 6টা হইলেও কার্যকরী ভাষা কিন্তু এই যে ইংরেজি ও ফরাসি। ফরাসি মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এই দুইটা। তাহলে ভাষা এই 4টা প্রশ্নের মাঝখানে কত কনফিউশন দেখো। ভাষা কয়টা? 6টা। তুমি আর কার্যকরী ভাষা বললে একটা শব্দ অ্যাড করে দিলে সেটা 2টা হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় বললে হয়ে যাবে জাপানের টোকিও, আর শান্তি বিশ্ববিদ্যালয় বললে হয়ে যাবে কোস্টারিকার স্যান জোসে। তাহলে এগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। এর পাশাপাশি সবচেয়ে বেশি কারা তোমার চাঁদা দেয়? যুক্তরাষ্ট্র তাদের বাজেটে 25%, সব চাঁদা 22%। হ্যাঁ, চাঁদা দিতে পারবে 25%, কিন্তু যুক্তরাষ্ট্র দেয় 22%। এর প্রতীক জলপাই গাছ। নোবেল পুরস্কার পায় 8 বার জাতিসংঘ। এইরকম টাইপের যত তথ্য আছে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে ডান লিখে জানাও। এক নজরে জাতিসংঘ এটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে ডান লিখে জানাও। আমি আশা করি আমি বলতে বলতে সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, আমি আর ওয়েট করব না। 1 2 3। ওকে, এরপরে স্লাইডটা স্ক্রিনশট নাও। 1 2 3। আশা করি এটার স্ক্রিনশট হয়ে গেছে। ডান 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 ডান। ওকে, ডান। আর পেজ বেঁচে তো তোমরা এগুলো পেয়ে যাবা। ওকে, এইবার জাতিসংঘ ও বাংলাদেশের মাঝখানে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকতে পারে। বেশিরভাগ যেই প্রশ্নটা আসে সেই প্রশ্নটা হচ্ছে এই যে, আমরা জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেখতে পাচ্ছ? জাতিসংঘের কত নম্বর সদস্য আমরা? কততম দেশ হিসেবে আমরা জাতিসংঘের সদস্য দেখতে পাচ্ছ? তোমরা দেখো 136তম। আমি কয়েকটা দাগায় দেই, বাট তোমরা এগুলো একটু পড়লেই হবে। এগুলো পড়লে মুখস্থ থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে, আবেদন করে 8 আগস্ট 72-এ। চীন এর ভেটো প্রদান করে, যার কারণে আমরা বাংলাদেশের সদস্য হতে পারিনি। পর্যবেক্ষক দেশ হিসেবে ছিলাম আমরা 2 বছর। আর ফাইনালি সদস্য লাভ করি 1974 27 সেপ্টেম্বর, 136তম সদস্য। 29তম অধিবেশনে আমরা সদস্যপদ লাভ করি। আমি তোমাদের হলপ করে বলতে পারি, এইগুলো থেকে না একটা প্রশ্ন আসার সম্ভাবনা 80%ই থাকে সবসময়। অ্যাজ অলওয়েজ 80% সম্ভাবনা থাকে জাতিসংঘ থেকে যদি কোনো প্রশ্ন পিক করা হয়। এই জাতিসংঘ বাংলাদেশ এই প্রশ্নটা থেকে, এই টপিকটা থেকে প্রশ্ন পিক করার সম্ভাবনা থাকে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে বাংলায় ভাষণ দেন 25 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘে, তোমরা জানো কোন পরিষদে? সাধারণ পরিষদে। এরকম করে স্থায়ী সদস্য চাঁদার হার থেকে শুরু করে অনেক ধরনের তথ্য কিন্তু এই স্লাইডে আছে। স্ক্রিনশট যারা নেওয়ার, টুক করে স্ক্রিনশটটা নিয়ে ফেলো। আর হ্যাঁ, এগুলা পেইড ব্যাচে সুন্দর করে দিয়ে দেওয়া হবে। যখন আমি মোটামুটি আমাদের পেইড ব্যাচে ক্লাস করাবো তখন এই টপিকগুলো আসবে, জাতিসংঘ টপিকটা আসবে। জাতিসংঘ তোমার জাতিপুঞ্জ, প্রথম বিশ্বযুদ্ধ জাতিপুঞ্জ একটা ক্লাসে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাতিসংঘ আরেকটা ক্লাসে হবে। সেখানে একদম সুন্দর করে ভেঙে চুরে, পোস্ট মর্টেম করে, ব্যবচ্ছেদ করে এই ক্লাসগুলো করানো হবে ইনশাল্লাহ। যারা মিস করতে না চাও যুক্ত হয়ে যাও। ওকে, দেখি কারা কারা উত্তর করতে পারো। 20-21 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বঙ্গবন্ধু থেকে এই প্রশ্নটা এসেছিল এবং এটা মুক্তিযুদ্ধের টপিক। বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা দাবির যে দফায় পৃথক মুদ্রা ব্যবস্থার প্রসঙ্গ রয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকে আমার প্রশ্ন করো, ভাই এইবার কি বঙ্গবন্ধু থেকে প্রশ্ন আসবে? অবশ্যই প্রাসঙ্গিক। আগের মতো যদিও জোর দিয়ে বলা যায় না, বাট প্রশ্ন আসতে পারে প্রাসঙ্গিক। ঠিক আছে, তাই পড়তে হবে। দেখি কারা উত্তর করতে পারো। বঙ্গবন্ধু ঘোষিত 6 দফায় যে দফায় পৃথক মুদ্রার কথা বলা আছে, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মেডিকেলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, নার্সিংয়েও আসতে দেখা যায়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় তো বটেই। ঠিক আছে, সো তোমরা এটা একটু উত্তর করো। দেখি 6 দফা দাবির যে দফায় পৃথক মুদ্রা ব্যবস্থার কথা বলা আছে। সবাই কি ট্রাই করতেছ? অন্তত ট্রাই করো। লাইভে আমি একটা কথা বলতে চাই, অনেকের অনেক ধরনের আর্থিক সমস্যা থাকে। এটা তোমারও ছিল, আমারও আছে।
এখন ভাইয়া আমি আর্থিক সমস্যার কারণে বলতে শরম পাই, লজ্জা পাই, কিন্তু আপনার ক্লাস করার পেইড ব্যাচে যুক্ত হওয়ার ইচ্ছা আছে অনেক। তাদের জন্য হচ্ছে ভাই তুমি তোমার সমস্যাটা সুন্দর করে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, আমি তোমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট দিব, যেটা তুমি চিন্তা করতে পারবে না। বাট তুমি আমার ক্লাস করো, চান্স পাও, এটা আমি চাই। সো সেই ডিজিটটা যদি অনেক কমও হয় কোনো সমস্যা নেই, বাট আমি চাই তুমি আমার স্টুডেন্ট হও। সো যে কারণে আমার হোয়াটসঅ্যাপ তোমার জন্য খোলা। তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01737676421, চাইলে স্ক্রিনশট রাখতে পারো। 07377676421, এইটাতে আমাকে একটু সেভ করে হোয়াটসঅ্যাপে নক দিবা, ব্যাস আমি তোমার জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট রাখবো। তবে এক দুদিন আজকে কালকের মতো দিতে হবে, কারণ 50% ডিসকাউন্ট কিন্তু পরে পাবা না। এখান থেকে আরও 50% ডিসকাউন্ট থেকে আর একটু ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবো। তবে একাধিক বন্ধু যদি একসাথে অ্যাড হও আরও বিশাল ডিসকাউন্ট পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? আর তোমার সামনে এসি 24 বলো 25, 26 বা সেকেন্ড টাইমার, সবার জন্য এই কোর্স, সবার জন্য, সকল বিশ্ববিদ্যালয় জিকে কাভার হয়ে যাবে একটা কোর্সে। তুমি আর কোর্সে অ্যাড হওয়ার পরে তুমি এক থাকবা না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, ঐতিহাসিক 6 দফা দিবস জানি যে 7 জুন। সেই 6 দফার প্রথম দফায় ছিল যে সরকার পদ্ধতিটা কেমন হবে, একটা ফেডারেল সরকার হবে, যেখানে কেন্দ্র থাকবে, যেখানে প্রদেশ থাকবে, এবং 18 বছর যাদের বয়স হয়েছে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করার জন্য ভোট দিতে পারবে। এটা ছিল 1 নম্বর দফা, যে রাষ্ট্রীয় কাঠামো কীরকম হবে, শর্টভাবে বলতে গেলে রাষ্ট্রীয় কাঠামো কীরকম হবে। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাটা কি থাকবে, যারা কেন্দ্রীয় সরকার তারা 2টা বিষয় শুধু নাক গলাতে পারবে, দেশ রক্ষা, পররাষ্ট্রনীতি। দেশ রক্ষা ও পররাষ্ট্রনীতি, ওই 2টা দেখবে। আর বাকি বিষয় কারা দেখবে? প্রদেশগুলো দেখবে। যেমন আমাদের যে পূর্ব পাকিস্তান ছিল, এটাও প্রদেশের মধ্যে পড়ে। 3 নম্বরে পৃথক মুদ্রা থাকবে, যেমন পাকিস্তানের মূল জায়গায় এক ধরনের মুদ্রা থাকবে, প্রদেশগুলোতে আরেক রকমের মুদ্রা থাকবে। তবে এই মুদ্রাগুলো থাকবে বিনিময়যোগ্য। আমার মুদ্রা কেন্দ্রে চলবে, কেন্দ্রের মুদ্রা তোমার প্রদেশে চলবে, বা একটি মুদ্রা থাকতে পারে। এটা হচ্ছে কয় নাম্বারে ছিল? 3 নম্বরে। 4 নাম্বার ছিল ট্যাক্স, কর, তারপর এই টাইপের যত কিছু আছে সেইগুলা তুলবে হচ্ছে প্রদেশ, কেন্দ্র তুই এগুলা তুলতে পারবি না। হ্যাঁ, তোর খরচ আছে, খরচের জন্য যতটুকু লাগে আমরা বরাদ্দ করে দিব, বাট ওই যে দেখতে পাচ্ছ সব ধরনের কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে, এইটা। এবং বৈদেশিক যে মুদ্রা আমরা বিদেশ থেকে দেশে আসবে, সেটা অবশ্যই অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রা তাদের নিজেদের মালিক হবে, এই নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে। এবং ফাইনালি যেটা ইম্পর্টেন্ট ছিল, পাকিস্তানের যে কেন্দ্র ছিল, আমরা যদি সেটাকে পশ্চিম পাকিস্তানে ধরতে পারি, এই পশ্চিম পাকিস্তানে তোমার মূলত অনেক ধরনের সামরিক বাহিনী ছিল যারা আমাদের উপর অত্যাচার, অন্যায়, অবিচার করেছে। ঠিক তেমনই আমাদের কোনো সামরিক বাহিনী ছিল না, কিন্তু বঙ্গবন্ধু তার 6 নম্বর দফায় বলছে যে হ্যাঁ, অঙ্গরাজ্যগুলো চাইলে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী বা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি বাহিনী 3টা হতে পারে। দেখো খেয়াল করো, আধা সামরিক, সামরিক, প্যারামিলিটারি এই বাহিনী গঠন করতে পারবে। সো এইটা অলওয়েজ একটা ফেভারিট টপিক সব বিশ্ববিদ্যালয়ের জন্য। এখান থেকে আসার সম্ভাবনা থাকে, ধরো 50% থাকে, হয় চলে আসতে পারে, 6 দফা থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে যে কোনো বিশ্ববিদ্যালয়ে, এরকম একটা ব্যাপার থাকে, ঠিক আছে? সো 1 নাম্বার রাষ্ট্র কাঠামো কিরকম হবে, 2 নাম্বার কেন্দ্রীয় সরকারের ক্ষমতা যে 2টা থাকবে, 3 নাম্বার হচ্ছে পৃথক মুদ্রা, আর আমাদের প্রশ্নটা ছিল ওই যে মুদ্রা বিষয়ক 3 নাম্বারে, আর 4 নাম্বার হচ্ছে যে করটর, 5 নাম্বার হচ্ছে বৈদেশিক যে মুদ্রা সেগুলো তোমার অঙ্গরাজ্যগুলোর কাছে থাকবে, আর 6 নাম্বারে হচ্ছে পৃথক মিলিটারি বাহিনী গঠন করতে পারবে প্রয়োজনে অঙ্গরাজ্যগুলো। এই সিরিয়ালি মুখস্থ রাখতে হবে। এবং একটা প্রশ্ন মেডিকেলে এসেছিল, 6 দফায় কয়টি দফা অর্থনৈতিক বিষয়ক, সেই দফাটি হচ্ছে, সেই ব্যাপারটি হচ্ছে 3টি দফা অর্থনৈতিক বিষয়ক, 3, 4, 5। 3 নাম্বার মুদ্রা, 4 নাম্বার ট্যাক্স কর, এটা অর্থনৈতিক বিষয়ক মুদ্রা, 5 নাম্বার বৈদেশিক মুদ্রা, এটা অর্থনৈতিক বিষয়ক। তাহলে 6 দফার 3টা দফা ছিল অর্থনৈতিক বিষয়ক, আর 6 দফার দফা হয়েছে 6টা। এটাকে বলা হতো ইংলিশে 6 পয়েন্ট মুভমেন্টস। তো 6 দফা পেশ করা হয় 1966 সালের 5 ফেব্রুয়ারি, এবং আনুষ্ঠানিকভাবে পেশ করা হয়, আমি লাস্ট একটা ভিডিও আপলোড দিয়েছি আমার পেজ ইউটিউবে, দেখতে পাবা, যে 6 দফা পেশ করা বলতে তুমি 5 ফেব্রুয়ারি দিবা, আনুষ্ঠানিকভাবে পেশ করেছে 23 মার্চ, আর 6 দফা দিবস হচ্ছে 7 জুন। এই 3টা ডেট আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এগুলো সুন্দর করে মনে রাখতে হবে, ঠিক আছে? অল ক্লিয়ার ভাইয়া, পুরো অল ক্লিয়ার। ওকে, এইবার দেখি 6 নম্বর প্রশ্ন উত্তর করো। 6 নম্বর প্রশ্নটা উত্তর করো তো দেখি, 6 নম্বর প্রশ্ন উত্তর করো সবার জন্য, দেখি কারা কারা উত্তর করতে পারে। নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ, আমি এখন তোমাদের ম্যাপ দিয়ে দিব, 2টা ম্যাপটা রাখবা, এই টপিক ডান ইনশাল্লাহ।
দুইটা ম্যাপ সেভে রাখবা। নরমাল দুইটা ম্যাপ সেভে রাখবা, সংরক্ষণে রাখবা, তাইলে হবে। দেখে এটা উত্তর করো, তারপর দেখি কারা কারা উত্তর করতে পারো। এই দুটো একটু উত্তর করো কাইন্ডলি, দেখতে চাই কারা কারা উত্তর করতে পারো। নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ, বাংলার প্রাচীন জনপদ কোনটি? সবাই বলতেছো যে ওকে। দেখো, হরিকেলের কথাও কারো কারো কাছ থেকে, কোনো কোনো ইতিহাসবিদদের কাছ থেকে জানা যাচ্ছে, অন্যান্যগুলো হয়তো জানা যাবে আরো। ওকে 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 ওকে, দেখতে চাই দেখতে চাই দেখতে চাই কারা উত্তর করতে পারো, কারা উত্তর করতে পারো। সবাই বলতেছে পুন্ড্র। আমি তোমাদেরকে একটু এখন দেখিয়ে দেই। এই হচ্ছে মোটামুটি বাংলার প্রাচীন জনপদের ম্যাপটা। এই ম্যাপটা তোমাদের সবার সংরক্ষণে থাকা দরকার। এই হচ্ছে পুন্ড্র, গৌড়, বরেন্দ্র, বঙ্গ, এইদিকে দেখতে পাচ্ছ হচ্ছে চন্দ্রদ্বীপ, সমতট, হরিকেল, হরিকেল। কি টাইপের প্রশ্ন আসবে এগুলো পড়লে, এবং এখান থেকে কিন্তু বিশেষ করে ঢাবিতে 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 এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। দেখো, পতে পুন্ড্র, পতে প্রাচীন, তাহলে পুন্ড্র হচ্ছে প্রাচীন, বতে বড়, বতে বঙ্গ, এই বঙ্গ হচ্ছে সবচেয়ে বড় জনপদ, তাহলে দুটাকে ক্লিয়ার। ওকে, তাহলে বতে হচ্ছে বড়, পতে হচ্ছে প্রাচীন, প্রাচীন, এই দুইটা আমরা মাথায় রাখবো। এইবার আমরা যে বিষয়গুলো দেখব, পরীক্ষা আসতে পারে বর্তমান সিলেট প্রাচীন কোন জনপদের অংশ ছিল? বর্তমান সিলেট, দেখি তো কে বুদ্ধিমত্তা দিয়ে উত্তর করতে পারো। বর্তমান সিলেট প্রাচীন কোন জনপদের অংশ ছিল? এইভাবে প্রশ্ন হতে পারে বর্তমান জেলাগুলো দিয়ে, বর্তমান জেলাগুলো দিয়ে বলতে পারে প্রাচীন কোন জনপদের অংশ ছিল। দেখি সিলেট কোন জনপদের অংশ ছিল, এই যে সিলেট কোন জনপদের অংশ ছিল একটু দেখাও তো। এই টাইপের কথাবার্তা কিন্তু হতে পারে তোমাদের প্রশ্নে, এইভাবে আসে যে বর্তমান জেলাগুলো দিয়ে প্রাচীন কোন জনপদের অংশ ছিল সেগুলো আসে। আমাদের বর্তমান যেই জায়গাগুলোকে আমরা জেলা হিসেবে জানি, ওইগুলো কিন্তু প্রাচীন এরকম জেলা নাম ছিল না, এরকম এক একটা জনপদ ছিল। কিছু মানুষের নির্দিষ্ট স্টাইলে তাদের আচার ব্যবহার, একটা বসতি গড়ে উঠেছিল, সো এগুলোকে এক একটা জনপদ বলা হয়। তো এগুলো আগের আগে আগে বর্তমান যে জেলা, এরকম জেলা ছিল না তখন, হ্যাঁ, প্রতিষ্ঠিত এরকম জেলা ছিল না, জেলা ছিল না। সো সিলেট ছিল হরিকেল। এইবার তোমরা আমাকে বলো যে বর্তমান বরিশাল কোন জনপদের অংশ ছিল, এবং আমাকে বলো কুমিল্লা কোন জনপদের অংশ ছিল। দুইটা দুইটা আলাদা কমেন্ট করবা, কুমিল্লা এবং বরিশাল। আমি দেখতে চাই কারা উত্তর করতে পারো। এইভাবে যদি তুমি ম্যাপটা মাথায় রাখো যে পুন্ড্র উপরে, তারপর হচ্ছে বঙ্গ, বরেন্দ্র, এইদিকে দুইটাই হরিকেল উপরে নিচে, এইদিকে চন্দ্রদ্বীপ, এইদিকে হচ্ছে সমতট, এইগুলো মাথায় আনতে হবে যে কোন জনপদটা কোন দিকে, তারপর তোমার জেলা বললে ওই জেলাগুলো মনে পড়ে যাবে। আমি তোমাদের একটু পরে আরো সুন্দর একটা ম্যাপে দেখাই, সুন্দর একটা ম্যাপে দেখাই। এই যে চলে আসলো আমাদের সুন্দর ম্যাপ, একটু পরে দেখাই। এই ম্যাপগুলো তোমরা যারা পেইড বেছে তোমরা স্লাইড ইনশাল্লাহ পেয়ে যাবা, এগুলা যারা ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করতে পারবা ইনশাল্লাহ। চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল যারা লিখতেছ, আর হরিকেল ইনায়েত ইবনাত, মৌ, মাহবুবা, জারিন, তাসফিয়া, সাব্বির, শিবলি, সাদিক, আনিকা, হিমু, হিমু তোমরা কিন্তু কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি, এবং আয়েশা, সুমাইয়া, মোটামুটি তোমরা কিন্তু সঠিক সঠিক উত্তরগুলো দিচ্ছ, রাইট, সঠিক উত্তর দিচ্ছ। ওকে, আচ্ছা, ইয়াসিন হোসেন, জানাতুল মাহকে মেনশন দিয়েছো, যারা মেনশন দিয়েছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। যারা ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ এই ক্লাসগুলোতে, ওরাও তোমাকে আরও হেল্প করবে, দেখবা তুমি কাউকে হেল্প না করলে অনেকেও তোমাকে হেল্প করবে না। ওকে, এইবার তোমরা চন্দ্রদ্বীপ বরিশালকে বললা আর কুমিল্লাকে সমতট বললা, ঠিক আছে। এইবার আমাকে বলো, দেখি তোমাদের আইডিয়া আছে কিনা। এইবার দেখো, আমরা পুরো আইডিয়া দরকার নেই, দেখাই দিই। এখানে একটা গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটা বারবার আসার সম্ভাবনা থাকে, আমি যেটা দেখি ফেভারিট আমার, সেটা হচ্ছে এই চাপাই নবাবগঞ্জ। এই চাপাই নবাবগঞ্জ যেটার মধ্য দিয়ে তোমার পদ্মা নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত করেছে বা প্রবেশ হয়েছে, এই চাপাই নবাবগঞ্জ এমন একটা জেলা
একমাত্র গৌর জনপদের যে অংশটা আমাদের বাংলাদেশে আছে সেটা শুধু চাঁপাইনবাবগঞ্জে আসে, আর বাকিটা দেখো মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের কিছু অংশ প্লাস বাংলাদেশের এই চাঁপাইনবাবগঞ্জে কিন্তু গৌর পড়ছে, এতটুকু শুধু গৌরের অংশ চাঁপাইনবাবগঞ্জে পড়েছে। আমরা যদি বরেন্দ্র দেখি বগুড়া, দিনাজপুর, রাজশাহী জেলা, পাবনা জেলার জুড়ে, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, পুণ্ডতে এটা আছে। তারপর এই রারও কিন্তু আমাদের না, এটা ভারতের দিকে। বঙ্গে কি কি আছে এখানে সুন্দর করে দেওয়া আছে, সিলেট, অন্যান্য অংশ বিশেষগুলো আছে, এইগুলো কামরূপ ভারতের দিকে। তারপর দেখতে পাচ্ছ যে কুমিল্লা, নোয়াখালী হচ্ছে সমতল অঞ্চলটা। তারপর এই যে চন্দ্রদ্বীপ, বরিশাল, পিরোজপুর, পটিয়াখালী, গোপালগঞ্জ, মাদারীপুর সুন্দর করে ম্যাপে দেওয়া আছে, যাতে তুমি দেখে দেখে সুন্দর করে পড়ে ফেলতে পারো। ঠিক আছে, সো এই স্লাইডগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে ইনশাল্লাহ যখন তোমরা হচ্ছে পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবা। যারা যুক্ত তারা আজকে পেয়ে যাবে ক্লাসের পর। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশের দূতাবাসের হাই কমিশনার কে ছিলেন? মুক্তিযুদ্ধ থেকে আমরা দেখলাম যে 2020-21 সালে আরো একটা প্রশ্ন আসছে, 2-3টা করে প্রশ্ন আসে। দেখো, চিন্তা করে দেখো। সো দেখে এটা একটু উত্তর করো তোমরা, দেখি উত্তর করতে পারো কিনা। দেখি, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশের যে দূতাবাসটি ছিল সেখানের হাই কমিশনার কে ছিল? এটার একটু পরে ব্যাখ্যা করব, দেখি ওই ব্যাখ্যাটা দেখে তোমাদের কেমন লাগে। সো তোমরা একটু এটা উত্তর করো তো দেখি, সবাই একটু উত্তর করে ফেলে, এক এক করে ট্রাই করো। 7-এর কি হবে, ক্লাসটি আর কিন্তু বেশি বড় হবে না, বাট তোমরা কেউ মিস করো না, সবটা ক্লাস করো। শেষে স্পেশাল অ্যানাউন্সমেন্টস আছে যারা কোর্সে অ্যাড হতে চাও। দেখি 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 আচ্ছা, যারা বলতেছো যে আবু সাইদ চৌধুরী, খোরশেদ আলম বা নাফিসা বা সঞ্জিদা যারাই আছো, বা সাদিয়া সুলতানা আছো, সো শিবলি সাদিক বি হবে। ইনায়া ইবনাদ বা শেখ সাদিয়া বা মোসাম্মদ সামি আছো, তানবিন সুলতানা লিজা বি হবে। তোমাদের উত্তরগুলো তোমরা নিজেই লিখতেছো 1,00,000% শিওর। তাহলে আর আমি আর কি সেখানে কোনো ভ্যাটও দিতে পারি না তো, তাই না? সো তোমাদের উত্তরগুলো আমি সঠিক হিসেবে নিলাম, উত্তর হচ্ছে বি সঠিক। তাহলে এই টাইপের প্রশ্ন আসতে পারে, মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে এই যে হাই কমিশনার শব্দটা আমরা দেখলাম, এইটা হচ্ছে একটা বেসিক জিকের প্রশ্ন। হাই কমিশনার কাদের বলা হয়? হাই কমিশনার কাদের বলা হয় আর অন্যান্য বিষয়গুলো রয়েছে। যেমন তোমরা দেখো এখানে দেওয়া আছে অ্যাম্বাসেডর কাকে বলা হয় আর হাই কমিশনার কাদের বলা হয়। এই যে হাই কমিশনার শব্দটা আমরা সেখানে দেখলাম, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আন্তর্জাতিক জিকের একটা প্রশ্ন। কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা যেগুলো রয়েছে সেখানে বাফার স্টেট, পার্সোনা নন গ্রাটা, অ্যাম্বাসেডর, হাই কমিশনার, টাস্ক ফোর্স, অধ্যাদেশ, ইমপিচমেন্ট, ফিফথ কলাম, ফ্লোর ক্রসিং বা ক্রসিং বোর্ড, স্যাটেলাইট স্টেট, স্ট্র ভোট, এই সবগুলোর ব্যাখ্যা আমরা এখন শর্টকাট জেনে ফেলবো। এখান থেকে হয়তো একটা প্রশ্ন অ্যাডমিশন আসতে পারে। চলো, ব্যাখ্যা যেহেতু করবোই, আমি অন্য জায়গায় বিভিন্ন জায়গায় দেখেছি, আমি কাউকে নাম মেনশন করবো না, শুধু একটা প্রশ্ন নিবে, প্রশ্নর পরে ধরো অনেকক্ষণ ওয়েট করানোর পর সেটার সঠিক উত্তর কি বলে দিবে, পরে আরেকটা প্রশ্ন আসবে। এইভাবে দিনে 500 প্রশ্ন সলভ করানো যায়। কিন্তু তোমরা আমাকে বলো ভাইয়া একটা প্রশ্ন সলভ করতে এত সময় কেন নেন? হ্যাঁ, কেন নেই, কারণ তোমাদের পুরো একটা প্রশ্ন ভেঙে চুরে এমনভাবে পড়ায় যাতে তোমাদের প্রশ্ন যেখান থেকে আসুক তুমি উত্তর করতে পারো। এগুলো এখন পেরে গেলে তুমি কিন্তু অ্যাডমিশন টাইমে এসে আর কত দখল সহ্য করতে হবে না। তাহলে বাফার স্টেট, এটা স্টেটটা হয়ে গেছে, এটা হবে স্টেট। বাফার স্টেট হচ্ছে ধরো আয়তনে কোনো একটা ছোট দেশ, একটা নিরপেক্ষ দেশ, তার কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই, দুইটা যুদ্ধ চলতেছে বা দুইটা অংশের যুদ্ধ চলতেছে, দুইটা পার্টের, সেই দুইটা দেশের মাঝখানে যে নিরপেক্ষ একটা দেশ থাকে এবং সেটা একটু নিরপেক্ষ আয়তনে ছোট, ওই দেশটাকে বলা হয় বাফার স্টেট। যেমন বাফার স্টেট হচ্ছে এমন সব দেশ যেসব দেশ আয়তনে ছোট কিন্তু দুটি দেশের মাঝখানে বিদ্যমান। বেলজিয়াম হচ্ছে জার্মানি ও ফ্রান্সের মাঝে একটা বাফার স্টেট, আবার নেপাল ও ভুটান ভারত চীনের মাঝে বাফার স্টেট, মঙ্গোলিয়া হচ্ছে চীন রাশিয়ার মাঝখানে বাফার স্টেট। এগুলো হচ্ছে উদাহরণ, ঠিক আছে? তাহলে বাফার স্টেট দুইটা যুদ্ধমান দেশ বা দুইটা যুদ্ধ লাগবে এরকম দেশের মাঝখানে একটা ছোট দেশ, এটা বাফার স্টেট। তারপরে পার্সোনা নন গ্রাটা, এটা কি জানো? ধরো আমি নাবিল হাসান বা তুমি, কার নাম নিয়ে বলবো এখানে, বা এখানে রিমা আসো, এনামুল আসো, তো তোমরা ধরো উগান্ডার একজন কূটনীতিক হইলা। কূটনীতিক মানে কি, তুমি ফরেন ক্যাডার হইয়া বিসিএস দিয়া উগান্ডায় গিয়া উগান্ডার যে দূতাবাস সেখানে তুমি বাংলাদেশের হয়ে কাজ করো। কিন্তু উগান্ডা কি করলো, তোমাকে কোনো বিনা নোটিসে তাদের দেশ থেকে কূটনীতিক হিসাবে বাদ দিয়ে দিল, তোমাকে তারা আর কূটনীতিক হিসাবে মানে না।
এইটাকেই বলা হয় পার্সোনা নন গ্রাটা। কোনো কূটনীতিককে যখন কোনো নোটিশ বা বিভিন্ন কারণ না দেখিয়ে কোন একটা দেশ তাদের দেশ থেকে অন্য দেশের কূটনীতিককে বাতিল করে দেয়, রহিত করে দেয়, সেটাকেই বলা হয় পার্সোনা নন গ্রাটা। এগুলো কিন্তু এই কিওয়ার্ডগুলো মাথায় রেখো। তারপর অ্যাম্বাসেডর ভার্সেস হাই কমিশনার। খেয়াল করো, কমনওয়েলথ মানে কি বুঝো? কমনওয়েলথ হচ্ছে এমন একটা সংগঠন যারা আমরা সবাই হচ্ছে প্রাচীন ব্রিটিশের এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড। যাই হোক, আমি তোমাদের বুঝাই বলি। ধরো এই পৃথিবীর প্রায় বহু দেশ, সবচেয়ে বেশি যারা কলোনি প্রতিষ্ঠা করেছিল বা অন্য দেশ থেকে এসে পৃথিবীর বিভিন্ন দেশে যারা কলোনি প্রতিষ্ঠা করেছে, শাসন করেছে, এই দেশটার নাম কি আমরা জানি? ব্রিটেন বা ব্রিটিশ যারা রয়েছে তারা। একসময় বলা হতো যে ব্রিটিশদের আকাশে কখনো সূর্য অস্ত যায় না। কি বলা হতো? ব্রিটেনের আকাশে কখনো সূর্য অস্ত যায় না। কেন বলতো? কারণ পৃথিবীর প্রায় বিভিন্ন প্রান্তে কোনো না কোনো দেশে তারা কি করেছে? তাদের কলোনি প্রতিষ্ঠা করেছে, যে কারণে সূর্যের ঘূর্ণনের কারণে এক দেশে রাত হয়ে গেলে কোনো না কোনো দেশে দিন থাকতোই। তাই তাদের আকাশে কখনো সূর্য অস্ত যায় না। ব্রিটিশরা এটা বলতো তাদের লিগাসি দেখানোর জন্য, হেজিমনি পাওয়ার দেখানোর জন্য। তো ওই যে প্রাক্তন আমরা যারা এরকম ব্রিটিশদের আন্ডারে ছিলাম, সবাই গার্লফ্রেন্ড ছিলাম ব্রিটিশদের, এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড যাই বলি, এরা মিলে একটা সংগঠনে আছে, সেটার নামে হচ্ছে কমনওয়েলথ। যেখানে এমন কিছু দেশ আছে যারা আগে ব্রিটিশদের আন্ডারে ছিল না, তারাও অ্যাড হয়েছে। আবার এমন কিছু দেশ আছে যারা ব্রিটিশদের আন্ডারে ছিল, যেমন যুক্তরাষ্ট্র, আমেরিকা, তারা কিন্তু ব্রিটিশদের কলোনিতে ছিল। ব্রিটিশরা যুক্তরাষ্ট্রকে শাসন করেছে। 1776 সালে কিন্তু যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে। সেই যুক্তরাষ্ট্র ব্রিটিশদের আন্ডারে থাকা সত্ত্বেও কিন্তু কমনওয়েলথে নেই, এরকম টাইপের প্রশ্ন আসে। তো এই যে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মাঝখানে যেই কূটনীতিকরা নির্বাচিত হয়ে থাকে তাদেরকে বলা হয় হাই কমিশনার। আর ইউনাইটেড নেশন বা জাতিসংঘভুক্ত যে দেশগুলো, ওই দেশের মাঝখানে যে দেশগুলো ফরেন ক্যাডার হিসেবে বা কূটনীতিক হিসেবে বা ডিপ্লোম্যাট হিসেবে যায় তাদেরকে বলা হয় অ্যাম্বাসেডর। এইটা খুবই বেসিক একটা তথ্য, এইটা তোমরা অবশ্যই মাথায় রাখবা। ক্লিয়ার? অল ক্লিয়ার? অ্যাম্বাসেডর ভার্সেস হাই কমিশনার, ঠিক আছে? অ্যাম্বাসেডর ভার্সেস হাই কমিশনার, ঠিক আছে? ওকে। একজন লিখছে ভাই ভ্যাটিকান সিটি কি তাহলে বাফার স্টেট? বাফার স্টেট, ভ্যাটিকান সিটি বলি ইতালির মাঝখানে, এগুলো হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র, বা লেসোথো আফ্রিকার মধ্যে একটা ছিদ্রায়িত রাষ্ট্র, ঠিক আছে? তো এগুলা কিন্তু তোমার বাফার স্টেট না, এগুলো হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র। ছিদ্রায়িত রাষ্ট্র কি এইটা নিয়ে অলরেডি একটা বেসিক ক্লাস আমার পেইড বেসে জিকে গ্রুপে করা হয়ে গেছে। ছিদ্রায়িত রাষ্ট্র, তারপর ইস্ট এশিয়া মিরাকল, বা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, বা হচ্ছে হর্ন অফ আফ্রিকা, বা সোভিয়েত ইউনিয়ন, এই টাইপের যত মজার ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তোমরা যদি ওই 1 ঘন্টার ক্লাসটা করে ফেলো যুক্ত হওয়ার পর, তোমার ইনশাল্লাহ এগুলো কভার হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে টাস্ক ফোর্স। টাস্ক ফোর্স মানে কি আমি তোমাদেরকে বলি। ধরো দেশের কোনো দেশে, যে কোনো দেশ হতে পারে, ওই দেশের আকাশ বাহিনী, জলপথের যে বাহিনী, বিমান বাহিনী, কোন একটা প্রয়োজনে সবাই মিলে যখন একটা বাহিনী গঠন করে আলাদা আলাদা না থেকে, সেটাকে বলা হয় টাস্ক ফোর্স। ক্লিয়ার? সেটা যেই কোনো দেশে হতে পারে। যখন তাদের প্রয়োজনে শক্তিকে আরো বেশি সঞ্চার করার জন্য বিশেষ কারণে অনেকগুলো বাহিনীর সদস্য মিলে একটা বাহিনী গঠন করে, ওইটাকে হচ্ছে বলা হয় টাস্ক ফোর্স। যদি বাংলাদেশের উদাহরণ দিয়ে বলতে চাই, ধরো বাংলাদেশের পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি একসাথে হয়ে একটা সামরিক বাহিনী গঠন করে তারা কি করলো, কোন একটা দুর্নীতি দমন করলো, কোনটা যুদ্ধ দমন করলো, বা ছাত্রদের দমন করলো, সেটা হচ্ছে টাস্ক ফোর্স। এরপর হচ্ছে অধ্যাদেশ। অধ্যাদেশ মানে হচ্ছে তোমার, আমরা সবাই জানি অর্ডিন্যান্স, এর ইংলিশ শব্দ হচ্ছে অর্ডিন্যান্স। অধ্যাদেশ আর কিছুই না, রাষ্ট্রপতি যে আইন দিতে পারে, জরুরি যে আইন প্রকাশ করতে পারে, আইন বলবৎ করতে পারে, সেটা হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। ইমপিচমেন্ট, ওই যে রাষ্ট্রপতির কথা বললাম, রাষ্ট্রপতিকে তার দায়িত্ব থেকে বাদ দিয়ে দিলে, বা রাষ্ট্রপতি তুই বাদ, বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করে দিলে, এইটাকে বলা হয় ইমপিচমেন্ট। সবগুলো একটু মাথায় রেখো, এই জায়গাগুলো একটু মনে রাখো। ফিফথ কলাম বা পঞ্চম বাহিনী মাথায় রেখো। ধরো একটা দেশের মধ্যে যারা জনগণ, তারা অবশ্যই দেশকে ভালোবাসবে, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, এটাই স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু দেশের কোনো জনতার গ্রুপ যখন দেশের সাথে বিদ্রোহ করে বা বিভিন্ন কারণে দেশের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করে অন্য দেশের সাথে, সেই বাহিনী বা সেই জনতাকে বলা হয় ফিফথ কলাম বা পঞ্চম বাহিনী। ক্লিয়ার? ওকে। এরপর হচ্ছে ফ্লোর ক্রসিং বা ক্রস ভোটিং।
এইটা আমাদের সংবিধানে ৭০ নম্বর অনুচ্ছেদে রয়েছে, ফ্লোর ক্রসিং এর কথা। সংসদে ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরো বিএনপি আর আওয়ামী লীগরা সংসদে বসে আছে পাশাপাশি, তো বিএনপি কোন একটা ধরো রেফারেন্ডাম হলো, গণভোট হলো, সেখানে বিএনপির লোক বিএনপিতে ভোট না দিয়ে তারা আওয়ামী লীগকে ভোট দিল, নিজের দল থেকে বের হয়ে অন্য দলে ভোট দিলে এরপরে স্যাটেলাইট স্টেট মানে আর কিছুই না, ভেরি ইজি, আমরা বাংলাদেশ ভারত দিয়ে উদাহরণ দিলে বুঝবো, যদিও সেই জায়গার কিছুটা অবনতি ঘটেছে। ধরো স্যাটেলাইট কি করে, এটা ধরো এটা একটা দেশ, এই দেশের উপরে ধরো একটা স্যাটেলাইট আছে, এই স্যাটেলাইট কি করে এই দেশের কি কোনটা বড় বৃহৎ দেশের আন্ডারে ছোট একটা দেশ যখন কি করে থাকে, ওই দেশটাকে ওই বৃহৎ দেশের স্যাটেলাইট স্টেট বলা হয়। ঠিক আছে, ভেরি ক্লিয়ার। ওকে, এরপর লাস্ট হচ্ছে স্ট্র ভোট আর কিছুই না, বেসরকারি কোনো প্রয়োজন যখন বেসরকারিভাবে কোনো ভোট গ্রহণ করা হয় সেটাকে স্ট্র ভোট বলা হয়। সো এখানে প্রত্যেকটা সুন্দর করে আমি ব্যাখ্যা করে দিয়েছি। এখন তোমাদেরকে আমি প্রশ্ন করি, প্রশ্ন করার আগে তোমরা আমাকে একটু বলো, আচ্ছা প্রশ্ন করব, তোমরা আমাকে বলো তো যে পার্সোনা নন গ্রাটা কি, দেখি কে সবার আগে বলতে পারো। পার্সোনা নন গ্রাটা কি, দেখি কে সবার আগে বলতে পারো। পার্সোনা নন গ্রাটা কি, দেখি কে বলতে পারো। পার্সোনা নন গ্রাটা কি? নেট প্রবলেম করছে তাই তো, আশা করি ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। তোমরা একটু কাইন্ডলি বলো তো যে পার্সোনা নন গ্রাটা কি। বলো পার্সোনা নন গ্রাটা কি। নেটে প্রবলেম করতেছে, অনেকে ক্লাসটা করতে পারছে না, নেটে একটু প্রবলেম। আমি দেখি কি করা যায়, তোমরা একটু ধৈর্য ধরো, তোমরা একটু বলো পার্সোনা নন গ্রাটা কি, একটু ট্রাই করো বলবার। পার্সোনা নন গ্রাটা কি, ধৈর্য ধরো, তোমরা একটু বলো পার্সোনা নন গ্রাটা কি, একটু ট্রাই করো বলবার। মোটামুটি এবার ঠিক আছে, পার্সোনা নন গ্রাটা কি, ধৈর্য ধরো, তোমরা একটু বলো পার্সোনা নন গ্রাটা কি, একটু ট্রাই করো বলবার। ওকে, কোন দেশে কর্মরত কাউকে হঠাৎ করে বাদ দিয়ে দিলে, যে কোনো কাউকে না, কূটনীতিককে, কোনো ডিপ্লোমেটকে, যে কোনো কাউকে বাদ দিয়ে দিলে সেটা হবে না, সেটা হবে কোনো কূটনীতিক বা ডিপ্লোমেটকে। নাসরিনারা ব্যাপারটা বুঝতে হবে, কোনো কূটনীতিক যখন বিনোটিসে আউট করে দেওয়া হয় অন্য দেশ থেকে, সেটাকে বলা হয় পার্সোনা নন গ্রাটা। শেখ রিমি, নাসরিন আরা, জানাতুল ইসলাম, তোমরা ট্রাই করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে। আচ্ছা, ৮ নম্বর প্রশ্ন উত্তর করো, আমাদের আর ২-১টা প্রশ্ন আছে। বাংলাদেশের সংবিধানে যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে, যারা আমার রিসেন্ট পেইড ব্যাচের ক্লাস করেছে সংবিধানে, তারা এগুলো একদম চোখ বন্ধ করে পারবা, দেখি তারপর পারো কিনা আজকে। এইটাই কিন্তু 2020-21 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয়ন্টে এসেছে, তাহলে তোমাদেরও এরকম টাইপের প্রশ্ন আসবে। এখন দেখো তুমি আমার ক্লাস করে কতটা কনফিডেন্ট, এখন কি তোমার কাছে ইজি লাগতেছে না? দেখো পারো কিনা দেখি তো। তোমরা অনেকে উত্তর করার চেষ্টা করেছো, ফ্ল্যাশব্যাক, লাবণী, ইসনাতুজ্জাহান, ইনায়া ইবনাত, শিবলি সাদিক। শুধু উগান্ডার কূটনীতিক না, যে কোনো দেশের, উগান্ডার না, নীল সরকার। ওকে, এটা কি হবে? বাংলাদেশের সংবিধানে যে ভাগে, আমাদের সংবিধানের ভাগ হচ্ছে 11টা, ওই 11টা ভাগের কোন ভাগে মৌলিক অধিকার, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যায়, মৌলিক অধিকারের বিষয়গুলো থাকে কয় নাম্বারে? দেখি কনফিডেন্টলি বলো কোনটা থাকে মৌলিক অধিকার আমাদের সংবিধানে কয় নাম্বার ভাগে থাকে। তোমরা অনেকে উত্তর করছো তৃতীয়, যেহেতু সবার মোটামুটি উত্তরটা সঠিক, তাহলে আমরা দেরি করব না। সো এই যে সংবিধানের যে ভাগগুলো রয়েছে আমি সুন্দর করে সবগুলো দিয়ে দিয়েছি। আমরা মনে রাখার টেকনিকও কিন্তু দিয়ে দিয়েছি, শর্টকাট টেকনিকটা দিয়ে দিয়েছি না, মনে আছে তোমাদের পেইড গ্রুপে? কার মনে আছে দেখি লিখো তো। প্ররা মৌনি আবিনি মবাং জসং বি, দেখি কার মনে আছে। তো প্ররা মৌ তো 3 নাম্বারে, মৌতে মৌলিক অধিকার, তাহলে মৌলিক অধিকার হচ্ছে সংবিধানের 3 নাম্বার ভাগ। যারা পেইড বেচে যুক্ত না হবা, এই টেকনিকগুলো তোমরা মিস করবা। জিকে শর্টকাটে মজায় আমরা কিন্তু শিখছি, রাইট? এই সেই 24, 25, 26, 27 সেকেন্ড টাইমার সবার জন্য কিন্তু এই জিকে ব্যাচটা। সো তোমাদের কি মনে আছে দেখি? উত্তর সঠিক দিয়েছো কারা? সো এখন প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র, 1 থেকে 7 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। অনুচ্ছেদ কি, ভাগ কি, তারপর হচ্ছে তফসিল কি, সব কিছু পেইড বেচে কভার হয়েছে। যারা যুক্ত হয়নি হয়ে যাও, করতে পারবা।
প্রত্যেকটা কিন্তু সুন্দর করে 11টা ভাগ এখানে দেওয়া আছে, আর টেকনিকটা সেখানে দেওয়া আছে, অনুচ্ছেদ সহ এখানে দেওয়া আছে, তোমাদের স্লাইডগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, পরবর্তী প্রশ্ন, যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সব থেকে বেশি রেমিটেন্স পাঠায়, বিদেশ থেকে কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় বাংলাদেশে, একটু উত্তর করো তো। সি ইউনিটে কমার্স থেকে পরীক্ষা দেওয়া যায়। দেখো, 2020-21 সালে যখন এই প্রশ্নটা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন এর উত্তর ছিল সৌদি আরব। তোমরা কি তাই দিবা? এই যে অনেকেই তোমরা তাই দেওয়া শুরু করছো। আচ্ছা, তোমরা তাই দেওয়া শুরু করছো সৌদি আরব। 2020-21 সালে এটা ছিল। কিন্তু জিকে হচ্ছে, আমি জিকে ব্যাচে যুক্ত হওয়ার জন্য সব থেকে যেই জন্য বলি, জিকে প্রতিনিয়ত চেঞ্জ হয়, অনেক তথ্য আগে পরে লেটেস্ট আসে, সেগুলো তোমাদের মাথার উপর দিয়ে যায়। বাট আমি কি করি জানো, এগুলো কালেক্ট করে রাখি তোমাদের জন্য, যাতে কোনো প্রশ্ন যখন হয় লেটেস্টটা তোমাদের দিয়ে দিই। আমার জিকে কোর্সে এই প্রত্যেক দিন পত্রিকা পড়ে 10টা করে এমসিকিউ তোমাদের গ্রুপে আপলোড করে দেওয়া হবে, ওইখান থেকে পরীক্ষাও হবে। পত্রিকার আপডেট থাকবে প্রত্যেক দিন, পত্রিকা একদম যে কোর্স যতদিন চলবে ততদিন পত্রিকা পড়ে পড়ে তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো দিয়ে দিব। তো তখন ছিল এটা সৌদি আরব, কিন্তু বর্তমানে কিন্তু সেটা সৌদি আরব নয়। আমি তোমাদের এই 2024 সালের এই জুলাই আগস্ট মাসের লেটেস্ট তথ্যটা দিয়ে দেই। তোমরা সবাই একটু লিখো, সবাই একটু খাতায় লিখে ফেলো, খাতা কলম নাও বা ফোনে নোটপ্যাডে থাকলে লিখে ফেলবা। বর্তমানে যে দেশ সব থেকে বেশি রেমিটেন্স পায়, প্রবাসী আয় পায়, সব থেকে বেশি যেই দেশ প্রবাসী আয় গ্রহণ করে, সেই দেশের নাম হচ্ছে ভারত। 3টা তথ্য দিব, লেখো ভারত। সব থেকে বেশি প্রবাসী আয় গ্রহণ করে, প্রবাসী আয় গ্রহণের শীর্ষ দেশ হচ্ছে ভারত, লিখে ফেলো। প্রবাসী আয় গ্রহণের শীর্ষ দেশ ভারত, বর্তমানে আপডেট তথ্য লিখে ফেলো। আর প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান হচ্ছে 7ম। তাহলে প্রথম প্রবাসী আয় সবচেয়ে বেশি যারা গ্রহণ করে তারা ভারতের অনেক বড় রাজ্য, ঠিক আছে, জনসংখ্যায় কিন্তু ভারত প্রথম হচ্ছে ভারত। 7ম, বাংলাদেশ হচ্ছে 7ম প্রবাসী আয় গ্রহণে, বাংলাদেশ হচ্ছে 7ম। এই 2টা তথ্য তোমরা একটু মাথায় রাখবা, এই 2টা তথ্য মাথায় রাখবা। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আমরা যে দেশ থেকে সব থেকে বেশি প্রবাসী আয় পাই সেটা কিন্তু সৌদি আরব না, সংযুক্ত আরব আমিরাত। সেটা হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। 7টার মতো আমিরাত আছে এখানে, এর মধ্যে দুবাই একটা। তো এই ইউএই থেকে বাংলাদেশ সব থেকে বেশি রেমিটেন্স পায়, নট সৌদি আরব। এটা ছিল আগে। তাহলে এই 3টা তথ্য হচ্ছে এই 2024 সালের এই গত মাসের এই মাসের লেটেস্ট তথ্য। প্রবাসী আয় গ্রহণের শীর্ষ দেশ, সব থেকে বেশি প্রবাসী আয় পায়, যে দেশে মানুষ বিদেশে গিয়ে সবচেয়ে বেশি টাকা কামায়, ইনকাম করে, সেটা হচ্ছে ভারত। বাংলাদেশ আছে 7ম অবস্থানে। আর আমরা যে দেশ থেকে সব থেকে বেশি প্রবাসী আয় পাই সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তথ্যগুলো সবসময় দিয়ে দেওয়া হবে। যারা এইগুলো রাখতে চাও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছর 5টা প্রশ্ন এসেছে, 5-এর বেশি প্রশ্ন এসেছে তোমার এই সাম্প্রতিক তথ্য থেকে। স্কিপ করার কোনো সুযোগ নাই, অ্যাড হয়ে যেও, তারপর আমার উপর ভরসা রাখলেই তোমরা এগুলো জেনে যাবা। তাহলে ক্লিয়ার, এই প্রশ্ন উত্তর ক্লিয়ার। ওকে, আপডেট তথ্যটা তোমাকে দিয়ে দিলাম কালেক্ট করে। তোমরা আশা করি ইনশাল্লাহ এটি কাজে লাগবে তোমাদের সময়। তোমাদের সময় যদি আবার চেঞ্জ হয়, আমি সুন্দর করে আবারও তোমাদেরকে এগুলো দিয়ে দিব। চলো আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের 10 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। ইলামতি কি? ইলামতি হলো কি? এটা 2021 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল খ ইউনিটে। একটি চলচ্চিত্র, এক ধরনের আম, একটি উপন্যাস, এক ধরনের ধান। এইখানে কিন্তু দেখতে পাচ্ছ যে 4টা অপশন রয়েছে। কৃষি থেকে বাংলাদেশের শিল্প, বাংলাদেশের যে বাণিজ্য বা যে সম্পদ বলি, ওইগুলো থেকে এই টপিকটা নেওয়া হয়েছে, সম্পদ থেকে। এটা হচ্ছে কৃষি সম্পদ। তো এই টাইপের প্রশ্ন থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন আসে। তোমরা বলো ইলামতি কি? আপডেট তথ্যগুলো কালেক্ট করে রাখছো সবাই। ইলামতি কি দেখি কে বলতে পারো? ইলামতি কি? ইলামতি কি? এটা আমাদের লাস্ট প্রশ্ন, সমস্যা নাই। ইলামতি কি জানাও, ইলামতি কি জানাও, ইলামতি কি জানাও দেখি, আমি জানতে চাই। ইলামতি কি? ইলামতি কি? 4টা অপশন আছে, এই টাইপের প্রশ্ন হবে।
ওকে, তোমরা কি উত্তর দিচ্ছ, কারা কি উত্তর দিচ্ছ আমি দেখি। ওকে, একজন লিখছে পারবো না, আর লিখছে আম, আম 100% আম। ওকে ঠিক আছে, তাহলে একজন লিখছে ম্যাঙ্গো। ওকে ওকে, তাহলে ইংলিশটাও ঠিক আছে। তানভীর সুলতানা লিজা লিখছে ম্যাঙ্গো। আচ্ছা, ইলামতি হচ্ছে এক ধরনের আম, বাংলাদেশে একটা আমের জাতের নাম হচ্ছে ইলামতি। এটাও প্রশ্ন আসতে পারে। এখন ব্যাখ্যাটা দেখো, আমের বা বিভিন্ন আমরা যাব, তবে বিভিন্ন ধানের জাত কোনটার কি বৈশিষ্ট্য, এইগুলো থেকে প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয়ে। যেমন ইরিয়াট, এটা বাংলাদেশের প্রথম উফশি ধান। উফশি মানে কি জানো? উফশি মানে উচ্চ উচ্চ ফলনশীল। তারপর বঙ্গবন্ধু 100, এটা একটা ধানের নাম। এটার কি বৈশিষ্ট্য? জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত? বঙ্গবন্ধু 100। তারপর ব্রি 33 হচ্ছে উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত অঞ্চলের জন্য। ব্রি 46 হচ্ছে, ব্রি মানে কি? ব্রি মানে হচ্ছে বিরি, বিরি, BRRI। ব্রি মানে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। আর ইরি, RRRI, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা কিন্তু ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। সো এই ব্রি, এই যে বাংলাদেশের রাইস রিসার্চ ইনস্টিটিউট, তারা যে ধানগুলো আবিষ্কার করেছে সেগুলো নামের পূর্বে ব্রি থাকে, ঠিক আছে? তাদের ধানের নামগুলোর পূর্বে কিন্তু এরকম ব্রি লেখা থাকে। আর ইরি থাকলে মনে করবা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, তারা এগুলোকে সামনে এসেছে বা এগুলোকে আবিষ্কার করেছে। ক্লিয়ার? তাহলে এই যে নারিকা এক খরা সহিষ্ণু ধান, নাতিশাল হচ্ছে উচ্চফলনশীল ধানের জাত, ধান ভেজালেই চাল হয়ে যায়, এরকম হচ্ছে অগ্নিবোরা। তাহলে এই টাইপের তথ্যগুলো তোমাদের জানা থাকলে পরীক্ষা আসলে উত্তর করতে পারবা। তারপর হরিধান কি? উচ্চফলনশীল দেশি জাতের ধান, ঠিক আছে? পৃথিবীর প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধান হচ্ছে ব্রি 62, আর জিঙ্ক সমৃদ্ধ একটা ধান জাত হচ্ছে বঙ্গবন্ধু 100। তাহলে এইগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর আমি এইগুলো সুন্দর করে তোমাদের পেইড ব্যাচের গ্রুপে দিয়ে দেবো। আর এইটা হচ্ছে সবচেয়ে মজার একটা স্লাইড, যে বিভিন্ন ফসলের নাম কত ডিফারেন্ট হতে পারে। পদ্মা আমরা জানি নদীর নাম, কিন্তু তরমুজের একটা জাতের নামও পদ্মা। তারপর গমের নাম হচ্ছে বলাকা দোয়েল, বলাকা মানে হচ্ছে তোমরা জানো যে বক। আবার মহানন্দা একটা নদীর নাম, আমের নাম মহানন্দা। যমুনা একটা নদীর নাম, মরিচের একটা জাতের নামও তোমার যমুনা। চান্দিনা কুমিল্লার একটা উপজেলা চান্দিনা, কিংবা ময়না একটা পাখির নাম, কিন্তু ধানের জাতের নামও কি হতে পারে? ময়না হতে পারে। বুলবুলি, বুলবুলি একটা পাখির নাম, কিন্তু করলার একটা জাতের নামও বুলবুলি। সো এইগুলো ডিফারেন্ট তথ্য, এই সবগুলো কালেক্ট করে রাখো, এগুলো থেকে প্রশ্ন এসে পড়লে আর কেউ উত্তর না করুক, আমার পেইড ব্যাচে যারা আসো, যারা আমাকে ফলো করো, জিকের জন্য যারা ভালো করতে চাও, তোমরা ইনশাল্লাহ এগুলো মিস করবা না। তাই আমি সকল ধরনের তথ্য, তোমাদের প্রচলিত বই হয়তো নাও থাকতে পারে, সেগুলো আমি কালেক্ট করে দিয়েছি ইনশাল্লাহ। ক্লিয়ার? পারা যাবে? পারা যাবে? সো পারা যাবে, এইগুলাকেই পারা যাবে। একটু দেখো, ইনশাল্লাহ তোমরা পারবা। তো এইভাবেই কিন্তু আমাদের জিকে ব্যাচটা রয়েছে, যেখানে এই দেখো বিভিন্ন আমের জাতের আমি দিয়ে দিয়েছি, এগুলো তোমরা অনেকগুলো জানো, এগুলো দরকার নাই। এইবার তোমাদের শর্টকাটে আমি কথা বলি, যাদের আর্থিক সমস্যা, বাট তুমি এইচএসসি 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 কিংবা সেকেন্ড টাইমার, স্বপ্ন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, কেউ মেডিকেল, ডেন্টাল, নার্সিং, যেটাতে সায়েন্স থেকে, কমার্স থেকে, আর্টস থেকে, কোনো সমস্যা নেই। সায়েন্স থেকেও কিন্তু বিভাগ পরিবর্তন করে বিউনিটে পরীক্ষা দেওয়া যায়, 900-র মতো সিট আছে। কমার্স থেকেও কিন্তু বিভাগ পরিবর্তন করে খয়ন্টে পরীক্ষা দেওয়া যায়, সেখানে তোমাদের 400-র মতো সিট আছে। আর আর্টসের জন্য তো 1700-র উপর সিট আছে। তাহলে তোমাদের এইটার জন্য সাধারণ জ্ঞান একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সাধারণ জ্ঞান ভালো পারলে বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংলিশ অনেক সময় অনেক স্টুডেন্ট দেখা যায় যে টেনে টুনে পাস করে, কিন্তু জিকেতে 26, 27, 28, 29ও তুলতে পারে। আমার পেইড ব্যাচের স্টুডেন্ট 28, 29ও পেয়েছে। তুললে তুমি দেখবা যে সিরিয়ালটা আগায় যাবে। সিরিয়াল লাগাইলে তুমি আগে বিষয় চুজ দিতে পারবা, ভালো ভালো বিষয় পড়তে পারবা। আর পরীক্ষার হলে তোমার সময় বাঁচানোর জন্য এই জিকেটা খুব ভালো করে পারা দরকার। কেন? ধরো পরীক্ষার হলে ইংলিশের ক্ষেত্রে ইংলিশে অনেক সময় চলে যায় দাগাতে গিয়ে, অনেক বুঝে বুঝে, বাংলাও সেম। কিন্তু জিকে যাদের মুখস্থ থাকে, তাদের জিকে প্রশ্ন যদি 20 মিনিটে যাওয়ার জায়গায় তারা 10 মিনিটে দিতে পারে, ওই বাকি যে 10 মিনিট বাঁচলো ওইটা তারা ইংলিশে এক্সট্রা দিতে পারে, তাহলে ইংলিশ প্রশ্ন পরীক্ষাটা ভালো হয়। আর ইংলিশে ভালো হলে ইংলিশে বেশি নাম্বার পাওয়া যায়। ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে বলি, বেশি নাম্বার পেলে তোমার ভালো ভালো বিষয় পড়তে পারো। যেমন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক এড পড়তে চাও, তোমার ইংলিশে 16 থাকতে হবে ভর্তি পরীক্ষায়। ল পড়তে চাও, ইংলিশে 21 থাকতে হবে। তাহলে এই কন্ডিশনগুলো ফিল আপ করতে না পারলে তুমি যদি ঢাবিতে প্রথম হও, ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রথম তুমি হইলা, কিন্তু ইংলিশে পাইলা 20, কিন্তু তোমার স্বপ্ন ছিল ল নিয়ে পড়া, তুমি পড়তে পারবে না। কারণ ইংলিশ পাইতে হইলে, ল পাইতে হইলে ইংলিশে 21 পাইতে হয়। তাহলে কন্ডিশন ফিল আপ করতে গেলে ভালো পজিশন সবকিছুর ক্ষেত্রে এই জিকে তে ভালো করা। আর আমি তো সবসময় বলি, জিকেতে 90% মার্কস রাখতে চাইলে এই কোর্স তোমার জন্য। এই কোর্সে এখন 50% ডিসকাউন্ট চলছে। অরিজিনাল কোর্সের প্রাইস হচ্ছে 2500 টাকা, বাট এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে কিন্তু 1200-র মতো স্টুডেন্ট হয়ে যাচ্ছে।
50% ডিসকাউন্টে ভর্তি হয়ে থাকতেছে, আগামী 7 থেকে 8 মাস ক্লাস করতে পারবা। এইচএসসি পরীক্ষার পর অ্যাডমিশনের শুরু থেকে একদমই শেষ অবধি পুরো 7-8 মাস বা 9 মাস বা যত মাস লাগে এই কোর্সের মধ্যে দিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল সবগুলো 3টা ফেজে আস্তে আস্তে করে কভার করতে পারবা। প্রত্যেকটা ক্লাস মানে একটা করে এক্সাম। এখানে 80 লিখছি, 100+ এক্সাম পাবা, যেখানে 2500 2,500 প্রশ্ন সলভ করতে পারবা, এর বাইরে থেকে আসবে না। মডেল টেস্টও পাবা এই কোর্সে, যেগুলো এই পরীক্ষা মডেল টেস্ট ব্যাচ আলাদা কিনতে 500-1000 টাকা লাগে, এটা তুমি এখানে পেয়ে যাচ্ছ। আবার বিভিন্ন জায়গায় তুমি দেখবা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্সটাই 1000-1200 টাকা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আবার পেমেন্ট নেওয়া হবে। আমি কি না একবার টাকা পে করে একদম শেষ অবধি অ্যাডমিশনের ক্লাস করতে পারবা। এক্ষেত্রে 25 ব্যাচ 26 ব্যাচ তোমরা কি করবা, তোমাদের তো সামনে অ্যাডমিশন না, বাট তোমরা এই কোর্সে 24 ব্যাচের সাথে সবগুলো কভার করে ফেলবা। তোমরা তোমাদের সময় এসে যদি অ্যাড হতে চাও তখন নামে মাত্র বলে অল্প টাকা স্বল্প টাকায় কোর্সে অ্যাড হয়ে যেতে পারবা। তারপর দেখো রিভিশন ক্লাস, জুম সেশন, সিক্রেট সাজেশন পাবা যেখান থেকে কমন পড়ে, লেকচার শিট, পিডিএফ গুলো পাবা, 24/7 কল দিয়ে ডাউট সলভ করতে পারবা, যখন সমস্যা তখন জানতে পারবা। সো আমি তোমাদেরকে বলবো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তুমি জাস্ট নক দিয়ে আমি তোমাকে 3টা আরো ডেমো ক্লাস দিয়ে করে দেখো আমি কেমন ক্লাস করাই টেকনিকে মজায়। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা সেভ করে, এখন সেভ করো, পরে ভুলে যাবা, স্ক্রিনশট নাও, 07377676421, এখানে যোগাযোগ করো। অথবা যারা চাও না যে ভাই আমি যোগাযোগ করবো না, আমি আপনার কোর্সে টাকা সেন্ড করে অ্যাড হয়ে যেতে চাই, আপনার উপর ভরসা করতে চাই, এই নাম্বারে বিকাশে বা নগদে তুমি 1350 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যে নাম্বারে টাকা পাঠিয়েছো ওটা 3টা ডিজিট আমাকে জানাই দিবা, আমি তোমাকে অ্যাড করে দিব, ব্যাস। এরপর আমি দেখাই যে আমার কোর্স থেকে এরা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বছর চান্স পেয়েছে। আমি এগুলো আগেও দেখেছি, তোমাদের দেখতে পাচ্ছ কারা কারা চান্স পেয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে ভালো ভালো পজিশন করে কিন্তু ওরা চান্স পেয়েছে। আমি কয়জনকে দেখাবো, আরও অনেক আছে। তারপর আমার কোর্স থেকে যে কমন পড়েছে এগুলো স্ক্যান করলে তুমি দেখতে পাবা কয়টা কোন বিশ্ববিদ্যালয়ে কমন পড়েছে, ঠিক আছে। এটা আমার ইউটিউব চ্যানেল নাবিল হাসান অফিসিয়াল। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো এখনই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সকল লাইভ ক্লাসের এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবা, সকল টেকনিকগুলো রেকর্ডেড থাকে, কেউ মিস করো না। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার লাইভ ক্লাসগুলো হয় জিকে ইউটিউব ফেসবুক পেজে, এই পেজে ফলো দিতে তুমি ভুলো না। সো যে যেখানে আসো প্ল্যাটফর্ম চেঞ্জ করে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। সো পেইড গ্রুপে ক্লাস চলতেছে এখন, অ্যাড হওয়ার পর তোমার দায়িত্ব আমার ইনশাল্লাহ। এই পেইড ব্যাচ নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? আর পেইড ব্যাচে যারা যুক্ত হলে কেমন ক্লাস হয়, কেমন পাবা, আমার পেইড ব্যাচে যারা শিক্ষার্থী রয়েছে ওদের মুখ থেকে তুমি শুনলে বুঝবা। পেইড ব্যাচে যারা আছো তোমরা চাইলে একটু জানাতে পারো ওদেরকে ক্লাস কেমন লাগে, পরীক্ষা কেমন লাগে, স্লাইডগুলো কেমন লাগে, বা তোমাদের যে সার্ভিসটা কেমন লাগে একটু জানাও, লাইভে জানাতে পারো, তাহলে ওরা উদ্বুদ্ধ হবে। ক্লিয়ার? পেইড ব্যাচে কিন্তু তোমার 50% ডিসকাউন্ট আর বেশি দিন থাকবে না, 2-1 দিন থাকবে। তো যাদের এক্সট্রিমলি আর্থিক সমস্যা, তুমি তোমার সমস্যাটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখবা। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এই যে এইটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তুমি হোয়াটসঅ্যাপে লিখবা কি সমস্যা, আমি তোমার জন্য আরও ডিসকাউন্ট করবো। বাট তোমরা যারা মনে করো যে ভাই আমি আরেকটু ডিসকাউন্ট পেতে চাই, 2-3 জন ফ্রেন্ড একসাথে অ্যাড হবা। তুমি ওদের যে ফ্রেন্ড ক্লাসগুলো দেখছো অন্যকে মেনশন করো, ক্লাসটা তোমার আইডিতে শেয়ার করো, ওকে শেয়ার করো, দেখাও যে আমি অ্যাড হতে চাই, তুই যদি অ্যাড হোস আমরা আরও বিশাল ডিসকাউন্ট পাবো একাধিক ফ্রেন্ড একসাথে অ্যাড হলে। সো তোমাদের জন্য এতটুকুই। কোর্স নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তোমাদের কোনো বলো, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন বলো। ইব্রাহিম লেখছে ভালো লাগে ভাইয়া। কারো কোনো প্রশ্ন? এবং আমার কোর্স থেকে কি পরিমাণ প্রশ্ন কমন পড়ছে তোমরা যদি দেখতে চাও, তোমরা হচ্ছে আমার পেজে যাবা, ফেসবুকে যখন যাবা, ফেসবুকে গিয়ে তুমি আমার এই যে পেজের নাম হচ্ছে জিকে ইউটিউব পেজে যখন তুমি যাবা, তুমি দেখো আমি তোমাদের দেখিয়ে দিই একটু। এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, যারা ইউটিউব থেকে দেখছো এটাকে ফলো দিয়ে দিও, কারণ এখানে সকল লাইভ ক্লাস হয়। তো এখানে একটু নিচে স্ক্রল করলে তুমি দেখবা, একটু নিচে যাবা, দেখবা একটা অপশন আছে ফিচার্ড। কি অপশন? এই লেখা থাকবে ফিচার্ডে গেলে তুমি দেখবা বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কয়টা প্রশ্ন কমন পড়েছে আমি ভিডিও দিয়ে দিয়েছি, এখানে সেভ করে তুমি চাইলে ক্লিক করে দেখে ফেলবা। রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়টা প্রশ্ন কমন পড়েছে ক্লিক করে দেখে ফেলবা, তাহলে তোমার কনফিডেন্সটা বাড়বে, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমরা দেখতে পারো চাইলে, তোমাদের যদি মনে হয় যে না ভাইয়ের কয়টা কমন পড়েছে। আর যদি তুমি মনে করো যে না ভাই আমরা আপনার ইউটিউব চ্যানেলে দেখতে চাই বিভিন্ন ক্লাসগুলো রেকর্ডেড আছে কিনা, ফেসবুক থেকে যারা দেখছো এখনই ফলো দিয়ে দাও, সেখানে সকল ক্লাস ডাউনলোড করতে পারবা, সকল ক্লাস রেকর্ডেড থাকে। আমি তোমাদেরকে চ্যানেলটা একটু দিয়ে দিচ্ছি, এই যে নাবিল হাসান অফিসিয়াল, এটা আমার ইউটিউব চ্যানেল, তোমরা হচ্ছে এটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে পারো। হ্যাঁ, এই যে এটা আমার ইউটিউব চ্যানেল নাবিল হাসান অফিসিয়াল, তোমরা সাবস্ক্রাইব করে দিও এখনই, পরে ভুলে যাবা। এখানে গেলে তুমি দেখবা সকল ক্লাসগুলো সুন্দর করে, এই যে সুন্দর করে কিন্তু সাজানো থাকে,
লাইভের পর সুন্দর করে এখানে সাজানো থাকবে, তুমি ডাউনলোড করে নিতে পারবে। এই টেকনিকগুলো আছে এখানে, এই যে টেকনিক বা বিভিন্ন ধরনের সকলে যে টেকনিক আছে এগুলো কিন্তু সুন্দর করে তোমরা এই যে আপডেট তথ্য সকল কিছু এখানে পেয়ে যাবে। প্লে লিস্টে গেলে তুমি দেখবা যে জিকের জন্য যে ফ্রি ক্লাস, প্লে লিস্টে গেলে যে ফ্রি ক্লাস, সাধারণ জ্ঞান ফ্রি ক্লাস, এখানে গেলে তোমরা কিন্তু ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবা। সো এইটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর এতটুকুই কথা, যারা আজকে অ্যাড হবা এখনই আমাকে নক দাও, আমি হোয়াটসঅ্যাপে আমি নক দেবো, আমি কথা বলবো, কোনো সমস্যা নাই। আর এইটাকে একটু স্ক্রিনশট নিয়ে একটু পরে দেখো, পরে হচ্ছে আমাকে আজকের মধ্যেই জানা, কারণ ডিসকাউন্ট 2-1 দিন বেশি থাকবে না। এরপরে এই কোর্সের প্রাইস আরও 100 টাকা বাড়বে, আরও 100 টাকা বাড়বে, করে করে বাড়তে থাকবে। অ্যাড হয়ে যাও নিশ্চিন্তে, 24 ব্যাচ 25 26 সেকেন্ড টাইমার অনেকে অ্যাড হয়ে গিয়েছে। প্রথম ক্লাসগুলো করে দেখো কেমন লাগে, ঠিক আছে। ইনশাল্লাহ ভালো কিছু পাবা। যাদের স্বপ্ন পাবলিক বিষয়ে জয় করার, 26 ব্যাচ কলেজ লাইফের শুরু থেকেই যদি তুমি আস্তে আস্তে করে প্রিপারেশন নেওয়া শুরু করো আমার সাথে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি টপ করতে পারবে। 25 ব্যাচ সেকেন্ড ইয়ারে উঠে গেছে, এখন আর বসার সময় নাই, ক্লাসটা করে ফেলো আমার সাথে, প্যারানাও লাগবে না, বেশি প্রেশার হবে না, সপ্তাহে 2টা করে ক্লাস হবে। আর 24 ব্যাচ তো তোমার এইচএসসির পর উড়াধুরা ক্লাস শুরু হবে। আর ক্লাসটা হবে 3টা সাইকেলে। সাইকেল কি যারা বুঝো না তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। এই ক্লাসটা হবে 3টা সাইকেলে। কয়টা সাইকেলে? 3টা সাইকেলে। আমি 3টা সাইকেল একটু বুঝিয়ে দিই। সাইকেলটা তোমাদের একটু বুঝিয়ে দিই, যারা সাইকেল বুঝো না সাইকেলটা বুঝিয়ে দিই। সাইকেলটা বোঝার জন্য তোমরা দেখবা, এই যে খেয়াল করো, আমি আমার এই যে পেইড গ্রুপটাতে যদি যাই, আমরা যদি এটা যদি দেখি ভালো করে, ওকে, এই দেখো এই কোর্সটা হবে 3টা সাইকেলে, সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3। দেখো ব্যাপারটা বুঝো, সাইকেল 1 হবে, এখানে যদিও তারিখ দেওয়া ছিল 15ই আগস্ট, কিন্তু ওই দেখতে পাচ্ছ যে এসিসি পিছিয়েছে, তাই এটা হবে ধরো তোমার এই যে সামনে এইচএসসির পর চলবে ঢাবি অ্যাডমিশন পর্যন্ত। সাইকেল 1-এ কি পাচ্ছ দেখো, ঢাবি অ্যাডমিশন পর্যন্ত একটা পার্টে তোমাদের কোর্সটা কমপ্লিট হবে। সেখানে 55টা ক্লাস পাবা, মডেল টেস্ট 10টা, সিক্রেট সাজেশন 2টা, অফলাইন পরীক্ষা পাবে 3টা, জুম সেশন 3টা, সলভ ক্লাস 3টা। এবং এই সাইকেলের সম্পূর্ণ হবে তোমার মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, বিউপি, এই সবগুলো বিশ্ববিদ্যালয় প্রিপারেশন সাইকেল 1-এ কমপ্লিট হয়ে যাবে। এই 3টা সাইকেলে কিন্তু ওই একবার টাকা পে করে হবে, আর কোনো আলাদা টাকা লাগবে না। সাইকেল 2-তে তোমরা পাবা ঢাবি অ্যাডমিশনের পর থেকে শুরু হবে এবং চলবে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পর্যন্ত। সাধারণত ঢাবির পরে রাজশাহী চট্টগ্রামের পরীক্ষাটা হয়। সেখানে ক্লাস পাবা কয়টা, কি কি লেখা আছে। এই সাইকেল তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাভার হয়ে যাবে ওই একই টাকায়, আর কোনো টাকা পে করতে হবে না। ফাইনালি সাইকেল 3-তে তুমি শুরু হবে রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পর, চলবে গুচ্ছ অ্যাডমিশন পর্যন্ত, প্লাস নার্সিংয়ের ক্লাসও পাবা। সো 3টা সাইকেলে সুন্দর করে পার্টে এই কোর্সটা কমপ্লিট হবে তোমরা। সো তোমরা যারা যুক্ত হও নাই, তোমরা কিন্তু চাইলে আজকে যুক্ত হয়ে যেতে পারো, পরে কিন্তু ডিসকাউন্ট পাবা না, একটাই কথাই বলবো। আর কোর্সের ডিটেল জানতে চাইলে তোমরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। তোমরা দেখো যে অলরেডি 1100 মতো স্টুডেন্ট হয়ে গেছে, তুমি কেন বসে থাকবা? এই যে 1100 মতো স্টুডেন্ট কিন্তু অলরেডি আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সো আস্থা রেখে এবং আরেকজন ফ্রেন্ডকে অ্যাড করতেছে ভালো সার্ভিস পাওয়ার কারণে। ক্লিয়ার? সো আজকে কথা এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভাই অলরাউন্ডার যেমন ভালো ক্লাস করেন, তেমনি ভালো গান সাথে মোটিভেশন অনেক হেল্প করেন। হোয়াটসঅ্যাপে যে কোনো সময় কোনো প্রশ্নের রিপ্লাই দ্রুত পাওয়া যায়। নীল সরকার, তোমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ নীল সরকার, যে তুমি সুন্দর করে আমি যে সার্ভিসটা দিচ্ছি কষ্ট করে। কারণ অন্যান্য জায়গায় তুমি দেখবা যে তুমি এক জায়গায় অ্যাড হলা, কাউকে আমি দোষ দিব না, সবাই ভালো পড়ায়, অত্যন্ত আমার চেয়েও ভালো পড়ায়, কিন্তু ধরো শিক্ষকরা টিচারদের সাথে ধরো তুমি ক্লাস করার পর অনেক প্রশ্ন হয়তো আমি দেখতে পাইনি বা সলভ হয়নি, যেহেতু তুমি আমার সরাসরি নাই, কিন্তু তোমার ইচ্ছা হচ্ছে আমার সাথে কথা বলে একটু সমস্যা সলভ করা, একটু ডিপ্রেসড আসো, একটু প্ল্যান করতে চাও, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, কল দিবা, আমি তোমাকে সলভ করে দিব। এই কাজটা আমি করি সবসময়, অন্য জায়গায় সব টিচার এটা করতে পারে না হয়তো। পরে পছাতে না চাইলে নাবিল ভাই ভর্তি হয়ে যান সবাই, ভাই অনেক ভালো পড়ায়। থ্যাংক ইউ তানভীর সুন্দরা লিজা। ভাইয়া যাওয়ার আগে একটা গান হইলে আমাদের ভালো হতো। আচ্ছা গানের কথা বলতেছে যেহেতু, তাহলে একটা গান হয়েই যাক। ভাই অনেক ভালো পড়ান, পাশাপাশি মোটিভেটেড করেন আমাদেরকে, ভাই অনেক ফ্রি, যে কোনো সাজেশন চাইলেও পাওয়া যায়। থ্যাংক ইউ। এই যে তুমি বলছো, এখন যদি আমি তোমাদেরকে এই সার্ভিসটা আবার না দেই, তুমি কি বলবা? তুমি বলবা এই ভাই সাজেশন দেওয়ার কথা কয়ে অ্যাড হয়েছে, পরে কোনো যোগাযোগ করে না। হ্যাঁ, আমাকে নক দিলে 12 ঘন্টা, 10 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লাগতে পারে। কেন? কারণ অনেকেই নক দেয়, আমি এক এক করে দেখি, আর একা মানুষ কিন্তু আমি দেখি সবগুলো। সো একটু সময় দিলে আমি কিন্তু সব কিছু তোমাদের সলভ করে দিই। গানের বিপক্ষে কারা আছো একটু বলো। তোমাদের প্রতি কৃতজ্ঞতা। নীল সরকার আর তানভিন সুলতানা লিজা, এরকম অনেকেই আছে। ভাই আমি নক দিচ্ছি আপনাকে, ঠিক আছে? নক দিয়ে রাখো হোয়াটসঅ্যাপে, তুমি এখনই নক দিয়ে রাখো। যদি তুমি চাও যে ভাই আমি আপনার পুরো কোর্সটা দেখলাম, এখন আর আসলে দেখার কিছু নাই, আমি অ্যাড হয়ে যেতে চাই, তাহলে তুমি এই নাম্বারে বিকাশে বা নগদে টাকা সেন্ড করে
ব্যাস এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নক দিয়ে তো আমি তোমাকে অ্যাড করে দিচ্ছি। আর যাদের এক্সট্রিমলি আর্থিক সমস্যা, মিথ্যা বলবা, টিচারদের সাথে মিথ্যা বলে প্রতারণা করে অনেক ভালো পড়াশোনা করবা কিন্তু তুমি সফল হতে পারবা না। সত্য কথা বললে আমি অবশ্যই আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করবো তোমাদের ভালো ডিসকাউন্ট করে দেওয়ার জন্য। সো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 01737767421, আমি আবার লিখে দিচ্ছি 01737767421, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা চাইলে একটু এটাকে নিজের কাছে রাখতে পারো, সেভ করে রাখো, নক দিয়ে রাখো। পরে ভর্তি হইলা কিন্তু তুমি আমার সাথে এখন কথা বলে রাখলে তুমি তো ডিসকাউন্টটা পাবা, পরে কিন্তু আবার ডিসকাউন্ট পাবা না যোগাযোগ করলে। এখন কথা বলে ভাই আমি এতদিন পরে ভর্তি হবে, ডিসকাউন্টটা রাখেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি ডিসকাউন্টটা রাখবো, ঠিক আছে? অনেকে মনে করে যে ভাইয়া আমার আর্থিক সমস্যা, আমি কিছু টাকা দিয়ে ডিসকাউন্টটা রাখা দিলাম, পরে আমি বাকি টাকাটা দিয়ে গ্রুপে অ্যাড হয়ে যাব, এটাও হবে, কোনো সমস্যা নাই, তোমার জন্য সকল পথ খোলা আছে। ওকে ওকে ওকে, ওকে গান গান গান, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমি গান গাবো, ক্লাসটা এখানে শেষ। আর এখানে আর বাড়তি কথা বলবো না, অনেক সময় নষ্ট করি তোমাদের কোর্সের প্রচার করে, কিন্তু না বললে তো তোমরা যুক্ত হবা না, এই অপরচুনিটিগুলো তোমরা পাবা না। আর না কাঁদলে তো মাও দুধ দেয় না, আর আমি যদি না বলি তোমরা তাহলে কীভাবে অ্যাড হবা বলো? সো কোনো সমস্যা নাই, কী গান গাবো বলো? আচ্ছা গান না গাইলে তোমরা মানবা না বলতেছো, তাহলে তো একটা গান গাওয়াই যায়, তাই না? কি গান? मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, और लम्हे तू कहीं मत जा, हो सके तो उम्र भर थम जा, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, पिया रे। धूप आए तो छाव तुम लाना, ख्वाहिशों की बारिशों में भीग संग जाना, धूप आए तो छाव तुम लाना, ख्वाहिशों की बारिशों में भीग संग जाना, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, पिया रे। ও সো থ্যাংক ইউ, তোমাদের সুন্দর সুন্দর প্রশংসা আসবে আমি জানি, বাট আমি অত ভালো গাই না, অ্যাজ অলওয়েজ আমি স্বীকার করি। সো ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমার জন্য অনেক বেশি দোয়া। যারা এইচএসসি 24 ব্যাচ, এইচএসসিতে ফোকাস করো, 25 ব্যাচ একাডেমিক লাইফে ভালো করে ফোকাস করো, প্লাস অ্যাডমিশন যুক্ত হয়ে যাও, এখন আর বসে থাকার সময় নেই। 26 ব্যাচ প্রথম বর্ষ থেকে যদি খুব ভালো করে প্রিপেয়ার্ড হও, ইনশাল্লাহ তুমি অনেক 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 ভালো করবে। সো আমার এই একটা কোর্সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমার কিন্তু সকল কোর্সের ডিটেলস জেনে যাবা, এইচএসসি 25, 26 বা 24 সেকেন্ড টাইম সবার জন্য এই কোর্স। ওকে, ভালো থেকো, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ক্লাসে আর একটি ফ্রি ক্লাসে। যারা এখনও পোস্টে রিয়েক্ট দাও নাই, একটা রিয়েক্ট তুমি দিয়ে দিতে পারো এবং ক্লাসটা নিজের আইডিতে শেয়ার করে রাখো, কয়েকজন বন্ধুকে মেনশন করে দাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থেকো। আর সবসময় অবশ্যই পিতামাতার কথা শুনবা আর দোয়া পড়বা, রাব্বি রাহমুহুমা কামা রাব্বানি সগীরা। পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, ভদ্র ব্যবহার করবা, কাজে হেল্প করবা, কোনো রুট ব্যবহার করবা না। ইনশাল্লাহ পিতামাতার দোয়ায় অনেক ভালো যেতে পারবা। পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো আমাদের করা উচিত, ঠিক আছে? সবাইকে অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে, শুভরাত্রি জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আর যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা এখনই নক দিয়ে ফেলো, আমি এখনই লাইনে আছি, তোমার সাথে যোগাযোগ করবো। টাটা, গুড বাই, গুড বাই, গুড বাই, গুড বাই, গুড বাই। আল্লাহ হাফেজ সবাই, থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য।
বাই 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 বাই, ক্লাস শেষ, ক্লাস শেষ। পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো। বাই বাই, টাটা। অনেক সময় নষ্ট করলাম তোমাদের।